অনির্বাণ, এই মুহূর্তে আপনি তো ব্যান, মানে আপনাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। ব্যান হয়ে থাকা খুব দুর্ভাগ্যজনক, যাকে বলা যেতে পারে এক কথায় পেটের চিন্তা, বেঁচে থাকার চিন্তা। সেটা যে এরকম ভাবে হবে আমি এটা কশ্চিনকালেও চিন্তা করিনি। যে অবস্থানটাতে আমি এসে পৌঁছেছি, একা হয়ে যাওয়ার মতো একটা অবস্থান, তাহলে আমি সেটাকে খুব একটা উড়িয়েও দিতে পারি না। অভিনেতা অনির্বাণের সঙ্গে চিন্তাবিদ অনির্বাণ, অভিনেতা অনির্বাণকে আর জায়গাটা দিল না। আমার ডিসিপ্লিন, আমার কাজের প্রতি ভালোবাসা, আমার কাজের প্রতি নিয়োজন, কমিটমেন্ট, এগুলো ছাড়া অ্যাজ সাচ কোনোদিন আমার কিছু লাগেনি। আমাদের দাবি দাওয়াগুলো নিয়ে যদি আমরা একটা ফেভারের সাহায্য না পাই, তাহলে এই লড়াইটা আমাদের পক্ষে আইন দিয়ে, মুভমেন্ট দিয়ে যেটা সম্ভব ছিল না। এটা আমি প্রথম থেকেই জানতাম। তার যে এই মূল্য চোকাতে হবে আমাকে বা আমাদের কয়েকজনকে, সেইটা আমি ভাবিনি। গণতন্ত্রটা এজেন্সি নির্ভর হয়ে গেছে। আইডিয়াল গণতন্ত্রের নিয়ম অনুযায়ী আজকে তোমার কাজ করার কথা। আয়নার দিকে তাকিয়ে দাড়ি কামাতে কামাতে বা দাঁত মাজতে মাজতে এটা মনে হয় কিনা, হ্যাঁ বোকা হয়ে গেলাম। সো আমার প্রথম কথা, বোকা হতে কোনো লজ্জা নেই। আমার জীবনে এটা একটা এক্সপিরিয়েন্স। লাইন দিয়ে হাইকোর্টে ঢোকা, একটা এজলাসকে চোখের সামনে দেখা, অটোগ্রাফে সে বুম্বাদার, আমি ইন্ডাস্ট্রি, সেটা স্বরূপ বিশ্বাস। মানে এইটা যদি আমি খুব কনভিন্সড হতাম, তাহলে আমি এই মুভমেন্টটাতে যেতাম কেন? আমরা নিজেদের সিস্টেম উপরে ফেলবো কি করে? মানে আমরা কেউ এই সিস্টেমটাকে ডিমলিশ করতে যাই। আমার মতানৈক্য জিনিসটা খুব ভালো লাগে, যে মত মিলছে না, সবার মত সবার সাথে মিলছে মানেই সেখানে একটা মানে সৈত্য আছে বা একটাই আছে। বিদ্বজন বুদ্ধিজীবী ব্যাপারটাই পুরো একেবারে ওয়াশ আউট হয়ে গেছে। আমি কোনো ছাত্র রাজনীতি না করতে পারি, আমি দলীয় রাজনীতি না করতে পারি, আমার ভেতরে সবসময় এই একটা সুরাজনীতি চিন্তা কাজ করেছে। শুরু করছি টাফ টক উইথ ঋতব্রত। আজকে আমাদের সঙ্গে, আমার আলাদা করে পরিচয় দেওয়ার কিচ্ছু নেই, তিনি অভিনেতা, তিনি চিত্র পরিচালক, তিনি লেখক, এবং অবশ্যই এখন আমরা গানের জগতে নতুন জ্যোতিষ্ক হিসেবে তাকে নক্ষত্র হিসেবে দেখছি। আমাদের সঙ্গে অনির্বাণ ভট্টাচার্য। অনির্বাণ, আপনাকে স্বাগত টাফ টক উইথ ঋতব্রত। থ্যাংক ইউ, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। অনির্বাণ, সারা রাজ্য জুড়ে হুলিগানিজম কেমন চলছে? রাজ্য জুড়ে হুলিগানিজম কেমন চলছে বলাটা একটু শক্ত। আমাদের গানের দল হুলিগানিজম ঠিক আছে, সুন্দর। আমরা নতুন নতুন গান বানানোর চেষ্টা করছি, আরো বেশি শো করার চেষ্টা করছি মানুষের কাছে। একেবারেই নতুন দল, সবে 1 বছর হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু লাইভ শো হয়েছে। শেষ বেরোলো বদলাবে গতিপথ, এই নিয়ে আমাদের 3টে গান বেরোলো। তো আমরা খুব চেষ্টা করছি আরো বেশি গান মানুষের কাছে যদি পৌঁছে দেওয়া যায়। অনির্বাণ, এই মুহূর্তে আপনি তো ব্যান, মানে আপনাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই পুরো ব্যাপারটা মানে কি মনে হচ্ছে, মানে এরকম একটা মানুষকে আপনাকে কাজ করার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে? আমরা জানি যে আমরা এমন একটা রাজ্যে বাস করি, সেখানে অনেক সময় হয়তো এই ধরনের কোনো রকম পদক্ষেপ নেওয়া হলে কেউ প্রতিবাদ করে না। আর আপনার বিরুদ্ধে তো একটা অভিযোগ আছে যে দেখুন, আপনি ঠিক ততটা সিপিএমও নয়, ততটা বিজেপিও নয়, আপনি তৃণমূলও নন, কংগ্রেসের সঙ্গেও কোশমিনকালে আপনার হৃদ্রতার কথা আমি শুনিনি। নকশালদের ব্যাপারে আমি জানি না, আরবান নকশাল আপনি নাকি, আপনাকে দেখে অনেকের মনে হয়, কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো রকম ক্লু বা কোনো রকম এমন সূত্র পাইনি যে আপনি নকশাল বা মাওবাদীদের সঙ্গেও আছেন। তা কোথাও কি মনে হচ্ছে যে বড় একা হয়ে পড়েছেন, কোণঠাসা হয়ে পড়েছেন? কে জানে কি করে বলি। আপনি সাংবাদিক মানুষ, তথ্যনিষ্ঠ কথা বলেন, আপনার কাছে হয়তো এমন কোনো খবর বা তথ্য নেই যেখানে আমার সাথে এই রাজনৈতিক পরিচয়গুলো জুড়ে দেওয়া যায়। কিন্তু সাধারণ মানুষ বা আমাদের সাধারণ সমাজ যে সবসময় তথ্যের উপর নির্ভর করে তা তো নয়। মূলত তারা ধারণা এবং এর বশবর্তী হয়েই চলে। এখন আমাদের সমাজে, রাদার বলা ভালো যে রাজনৈতিক যে সমাজ, পলিটিক্যাল যে সোসাইটি, সেখানে এটা খুবই বাড়বাড়ন্ত এই ধারণা বা পারসেপশনের। সেখান থেকে কিন্তু আমাকে অনেকগুলো বাক্সে ইতিমধ্যেই ঢোকানো হয়েছে। মানে ধরুন, আমাদের দেশের দক্ষিণপন্থী রাজনীতি, আরএসএস বিজেপির যে বাক্সটা করে দেওয়া আছে আরবান নকশাল বলে বা টুকরে টুকরে গ্যাং বলে, এবারে তাতে ঢুকে পড়ার মতো অ্যাক্টিভিটি কিন্তু আমার জীবনে আছে। আমরা 2021 সালের নির্বাচনের আগে, আসলে থেকেই সিএএ এনআরসি বিরোধী আন্দোলন থেকেই আমরা একটা গান করেছিলাম। তো তখন আমাদের সেই আরবান নকশালের অন্তর্ভুক্তি হয়েছিল। আর একটা, আমি জানি না, একটা সাংস্কৃতিক দর্শক সমাজে আমাকে একটা
বামপন্থী বলে মানে বামপন্থী, হ্যাঁ, মানে সিপিএম না হোক, মানে বামপন্থী চিন্তাধারার মানুষ হিসেবে একটা পারসেপশন আমার প্রতিষ্ঠিত হয়ে আছে। সেটার কারণ কি আমার মনে হয়েছে যে খুবই ছোট ছোট কারণ। যেমন আমি একবার ওই আমির আজিজ, দিল্লির, ও যখন একটি কবিতা লিখেছিল এনআরসিসি এর এতেই, সব ইয়াদ রাখা জায়গা বলে, সেটার একটা অনুবাদ করেছিলাম। এই ধরনের টুকটাক টুকটাক কিছু এতে হয়তো মানুষের মনে হয়েছে যে না, এর বামপন্থী চিন্তাধারার সাথেই অ্যালাইন করে। এবারে আপনার প্রশ্নটাতে যদি আসি, তাহলে সত্যি আমি যেটার সাথে অ্যালাইন করি বা যেটা আমার মনে হয় এবং যেটা অনড় কিছু নয়, যেটা প্রতি মুহূর্তে বদলাতে বদলাতে যায়। আমি প্রায় 10 বছর চলচ্চিত্র শিল্পে এবং থিয়েটার মিলিয়ে 15-16 বছর আমি মানে কি বলবো, মানে ছাত্র হিসেবে, প্র্যাকটিশনার হিসেবে এবং পেশাদার শিল্পী হিসেবে কলকাতা শহরে কাজ করছি। এবং এই 15 বছর বা মানে আছি আরো 3-4 বছর আগে থেকে, এই 20 বছরের সময়টাকে যদি ধরি আমার ছাত্রাবস্থা থেকে আজকের পর্যন্ত, তাহলে এই চলতে চলতে দেখতে 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 আমার মধ্যে যে একটা রাজনীতি ডেভেলপ করেছে, এবার আজকের দিনে দাঁড়িয়ে সত্যি সেটাকে আমি তো অন্তত লেভেল করতে পারি না, মানে তাহলে কি আমি আমার পক্ষে সেটা করা সম্ভব হয় না। কিন্তু যে অবস্থানটাতে আমি এসে পৌঁছেছি বা আমার মতো কেউ পৌঁছেছেন, আপনি যদি বলেন যে সেটা একটা আইসোলেটেড বা একা হয়ে যাওয়ার মতো একটা অবস্থান, তাহলে আমি সেটাকে মানে খুব একটা উড়িয়েও দিতে পারি না। আমি কি ধরে নেব আপনি পাবলো পিকাসোর মতো বামপন্থী? মানে আপনি কোনো পার্টির সঙ্গে নেই, আপনি কোনো মতাদর্শের সঙ্গে সেইভাবে হয়তো আপনার জীবনে সেই মতাদর্শকে একেবারে নামতার মতো পড়েন না, কিন্তু আপনার যে চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি, তার সঙ্গে বামপন্থীদের সবচেয়ে বেশি মিল আছে। যতগুলো আমাদের রঙিন খাঁচা রয়েছে, সবচেয়ে বেশি লালের সঙ্গে মিল রয়েছে। দেখুন, আমি না মনে করি না, কারণ মানে পৃথিবীটা এত দ্রুত এমনভাবে বদলে যাচ্ছে। আমি আপনাকে ছোট করে দুটো লোকেরই উদাহরণ দিই। একজন হচ্ছেন খুব অল্প সময়ের জন্য গ্রিসের ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, প্রবাবলি তিনি বামপন্থী মানুষ, ইয়ানিস ভারুফাকিস বলে। তো তিনি এই মানে যেটার মানে মার্কসিজম বা বামপন্থী রাজনৈতিক চিন্তা যেটা যে বুনিয়াদে দাঁড়িয়ে থাকে, প্রোডাকশন, শ্রমিক, এইটা, তিনি সেখান থেকে বেরিয়ে এসে বললেন যে এটা ইজ এ নিউ ওয়ার্ল্ড অর্ডার। উনি একটা টার্ম বলেন খুব, টেকনো ফিউডাল বলে। এবারে সেখানে উনি বলছেন যে এই নেচার অফ প্রোডাকশন বদলে গেছে। মানে আপনি যদি জেফ বেজসকে ধরেন বা মানে এলন মাস্ককে ধরেন, অ্যাপার্ট ফ্রম টেসলা, গাড়ি বানানোর কারখানাটা ছেড়ে দিয়ে, বা মার্ক জুকারবার্গকে ধরেন, তাহলে উনি বলছেন যে দে আর নট অ্যাকচুয়ালি বিল্ডিং এনিথিং। উনি বলছেন যে মানে ক্লাউড ক্যাপিটালটা দিয়ে পৃথিবীটা চলছে। তো এরকম একটা বামপন্থী লোকের কাছে থেকে এরকম একটা নতুন জিনিস আসছে যে বামপন্থার যে বুনিয়াদ সারা পৃথিবী জুড়ে, শ্রেণী রাজনীতির যে চরিত্র, সেটা উবে যায়নি, কিন্তু সেটা চরিত্র বদলে গেছে, তাই না? মানে কারখানা শ্রমিক, তার যে মানে তার শ্রম এবং তার রাজনীতির যে জটিল বয়ান, গিগের ক্ষেত্রে, গিগ কর্মচারীদের ক্ষেত্রে সেটা সবটা একরকম থাকছে না। তো সেই বদলের কথা একজন বামপন্থী বলছেন। আবার জেসন হিকেল বলে একজন অ্যানথ্রোপোলজিস্ট আছেন, তিনি বার্সেলোনাতে পড়ান একটা ইউনিভার্সিটিতে। তিনি একটা চমৎকার কথা বলছেন যে লিবারেলিজম যেভাবে ফেল করেছে সারা পৃথিবী জুড়ে, আজকে আমরা পৃথিবী জুড়ে দক্ষিণ পন্থার যে দাপাদাপি দেখছি, সেটা ইজ লার্জলি বিকজ অফ ফেলিয়ার্স অফ মানে লিবারেল পলিটিক্স ওয়ার্ল্ড ওয়াইড। সে কেন এই কথাটা কেন বলছেন, সেটা দারুণ কথা উনি বলছেন। এবং মানে আমি আমার ছোট বৃত্তের সোসাইটিটার দিকে তাকিয়েও সেটা বুঝতে পারি যে লিবারেলিজম খুব সত্যি খুব খুব ডেসপারেটলি কখনো ক্যাপিটালিজমকে কোয়েশ্চেন করেনি। কারণ ক্যাপিটালিজমের কোলেই মোটামুটি লিবারেলিজমের বেড়ে ওঠা। হ্যাঁ, যে তার লিবারেল পলিটিক্স, তার অ্যামিনিটিস, তার সুযোগ সুবিধে, তার ঢুকবো বেরিয়ে যাব বা আমার নিজস্ব সুযোগ সুবিধেগুলো একদম তার গোড়ায় যদি কেউ আঘাত হানে, তাহলে সেটা তো গন্ডগোল হবে। রাদার একটা মানে একটা
আলগোছে গণতন্ত্র দিয়ে একটা এদিক ওদিক দিয়ে সমাজটা চললে সেটা বরং অনেক বেশি আমার জন্য ঠিকঠাক হবে। তো এইবারে দক্ষিণ পন্থা একটা এমন দানব যে সে এই ধরনের লিবারেল পলিটিক্সের ধারভার ধারে না, সে এটাকে একেবারে দুর্মুষ করে উড়িয়ে দেবে। তো জেসন হিকেল এই কথাগুলো বলছেন, ইয়ানিস ভারুফাকিস এই কথাগুলো বলছেন, সারা পৃথিবী জুড়ে আরো অনেক লোকজন, এমনকি আমাদের এখানেও যে এই কথাগুলো বলার লোক নেই তা নয়। সাধারণত আমাদের এখানে বেশ কিছু সাংবাদিক আছেন অবভিয়াসলি যারা এখন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছেন। আমি তাদের বেশ কয়েকজনের কথা টথা শুনি, তারাও যে প্রশ্নগুলো, তারাও আপনার মতোই ব্যান নিষিদ্ধ হয়ে পড়ে রয়েছে। জানি না আমি সেটা, কিন্তু আমি বলতে চাইছি যে পৃথিবীটা যে বদলে যাচ্ছে, বদলে গেছে, আমাদের চারপাশ যে বিপুল ভাবে বদলে গেছে, সেইটা তারা প্রত্যেকেই বলছেন। এবারে সেটা অ্যাকনলেজ করা তো আর অপরাধ নয়, পৃথিবী বদলে গেলে তো বদলে যেতে হবে। আর একটা যেটা অসুবিধে মানুষের হয় সেটা হচ্ছে, সেটা মানুষ হিসেবে আমারও জীবনে কখনো হয়নি তা নয়, সেটা হচ্ছে বাক্সে ঢোকাতে না পারলে একটা অস্বস্তি কাজ করে, যে এর এর বাক্সটা কোথায়। এবার যদি কোনো বাক্স না পাওয়া যায় তখন একটা ইরিটেশন হতে থাকে, যে তাহলে বাবা এটা কি আবার একটা নতুন বাক্স, তাহলে এটা কি আবার একটা অন্য কিছু, এটার জন্য কি চিন্তা করতে হবে, এটার জন্য কি মন দিয়ে কথা শুনতে হবে। এই যে অনীহা আমাদের এই এডিএইচডির যুগে, সেইটার একটা সেগুলোর একটা কনসিকুয়েন্সেস আছে। কিন্তু আমি বলবো আপনাকে যে মোস্টলি আই এনজয় ইট। ব্যান হয়ে থাকা খুব দুর্ভাগ্যজনক, কারণ ব্যান হয়ে থাকা মানে তো মানে আমার যে মূল পেশা, আমি তো অন্য কিছু করি না, সেখান থেকে একেবারে আমার মানে অর্থ রোজগারের বা আমার জীবনযাপনের যে একমাত্র পথ, সেইটা তো বন্ধ হয়ে যায়। তো সেটা একেবারে একটা মানে যাকে বলা যেতে পারে এক কথায় পেটের চিন্তা, বেঁচে থাকার চিন্তা, সেইটা দুর্ভাগ্যজনক। সেটা যে এরকম ভাবে হবে আমি এটা কশ্চিনকালেও চিন্তা করিনি। হয়েছে, সেটার সাথে নিজের মতো করে ডিল করতে হবে। আপনাকে লিখিতভাবে কি কোথাও নাথিং, লিখিতভাবে মৌখিকভাবে ক্যামেরার সামনে কেউ বলেছেন এই কথাটা, নাথিং। অনির্বাণ, টলিউডে যে আপনার এত বন্ধু গত কয়েক বছরে গড়ে উঠেছে, এক দশক ধরে, হ্যাঁ, তারা যে সবাই এইভাবে সরে দাঁড়াবে এটা ভাবতে পেরেছেন? না, কথাটা বোধহয় এইভাবে আমি ভেবে দেখিনি। এটা ঠিক বন্ধু নয়। 2024 মানে সহকর্মী, সঙ্গী তো সকলেই। এমনকি 2024 সালের জুলাই মাসে টেকনিশিয়ান স্টুডিও থেকে যে একটা ডিরেক্টরস গিল্ড থেকে যে মুভমেন্টের চেহারাটা নিল, যে যুযুধান দুই পক্ষ হলো, যে পরিচালক এবং টেকনিশিয়ান। এবার টেকনিশিয়ানরা কি আমাদের বন্ধু নয়? টেকনিশিয়ানরাও তো আমাদের বন্ধু, আত্মীয়। কিন্তু ব্যক্তির বিরুদ্ধে বা ব্যক্তি সমষ্টির বিরুদ্ধে তো নয়। ঠোকাঠুকিটা লাগলো এবং কনফ্লিক্টটা শুরু হলো হচ্ছে কিছু নিয়মাবলী নিয়ে, কিছু রুল অফ ল নিয়ে, সেইগুলোর অধিকার ক্ষেত্র কতখানি, হ্যাঁ, তার মধ্যে আইন আছে, তার মধ্যে বিভিন্ন লোকের বিভিন্ন ধরনের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। প্রাইমারিলি একটা অসংগঠিত ক্ষেত্র তো, এবং আমাদের ইন্ডাস্ট্রিটার শ্রেণী চরিত্রের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন যে ইটস এ ভেরি কমপ্লেক্স ইন্ডাস্ট্রি এবং মানে ভেরি মাচ ইনক্লাইন টু এক্সপ্লয়টেশন। কারণ যে পরিমাণ এখন যেটা আমাদের দেশে বলা হয় যে বিরাট মাত্রাভেদ, এইটুকু লোকের কাছে এতটা টাকা, এত সংখ্যক লোকের কাছে এইটুকু টাকা। আপনি যদি আমাদের ইন্ডাস্ট্রিটার দিকে তাকান, এই ইন্ডাস্ট্রিটাতে টাকা জিনিসটা যেভাবে মানে চলে, যে টাকা পায়, একজন চলচ্চিত্র পরিচালক যে অর্থ পান, একজন নায়ক যে অর্থ পান, একজন টেকনিশিয়ান যে অর্থ পান, তো আমার মনে হয় যে এই ইন্ডাস্ট্রিটাই এমন একটা শ্রেণী চরিত্র দিয়ে তৈরি। আমি শুধু আমাদের বাংলা ইন্ডাস্ট্রির কথা বলছি না, ফিল্ম ইন্ডাস্ট্রি, সেখানে কিন্তু যে কোনো মুহূর্তে এক ধরনের একটা মানে সমাজে, পৃথিবীতে যেরকম ধরনের আনরেস্ট ডেভেলপ করছে, তাতে একটা গন্ডগোল বা একটা মানে খটামটি ঠোকাঠুকি লাগতেই হতো। এবার এটা লাগলো, এই কনফ্লিক্টটাকে আমি খুব হাই কি হলো বলে ধরি না। মানে প্রথম কথা হচ্ছে, একটা ইন্ডাস্ট্রিতে বা একটা চলতি সমাজে কনফ্লিক্ট হচ্ছে মানে সেই সোসাইটিটা জেগে আছে, সেই সোসাইটিটা জ্যান্ত আছে। যে সমাজটাতে কোনো কনফ্লিক্ট নেই, যে সমাজটাতে কোনো কথাবার্তা হচ্ছে না, কারো কোনো আপত্তি নেই, কারো কোনো দাবি নেই, মানে সেটা খুব কোল্ড, শীতল সমাজ, তাই না? হয় সেখানে বড় করে কোনো গন্ডগোল আছে,
আর নয়তো সত্যি সেটা একটা মানে স্বর্গরাজ্য তৈরি হয়ে গেছে, মানে মৃতপ্রায় সমাজ হতে পারে। ইদার দে অ্যাচিভড এভরিথিং অর এলস দে আর ডেড ইনসাইড। তো সেইখান থেকেই একটা হয়েছে। এবারে দেখুন, একটা কনফ্লিক্ট হয়েছে, সেখানে যুযুধান দুই পক্ষ হয়েছে। সেখানে এটা ঠিকই বললেন যে এক একটা সময় এক একজন সরে সরে গেছেন, তবে সেটা তো মানে কেউ তো কোনো রকমের সই করে বা দাসখত লিখে এটাতে আসেননি। আর এরা সত্যি কথা বলতে যে যারা যারা এসেছেন তারা কেউ পলিটিক্যাল লোকজন নয়, মানে তারা সত্যি কেউ রাজনৈতিক আন্দোলন করতে আসেননি। কিন্তু আমিও নই, কেউই নয়। আমরা সব সিনেমা করতে এসেছি, সিনেমা থিয়েটার গান বাজনা করতে এসেছি। এটা হচ্ছে আমাদের নিজস্ব ক্ষেত্রের এরিয়ার মধ্যে দাঁড়িয়ে নিজস্ব আমাদের, আমরা বিলং করি ইন্ডাস্ট্রি থেকে, আমাদের মনে হচ্ছে চারটে কথা, চারটে নিয়ম, চারটে জিনিস, সেগুলোকে তুলে আনা উচিত এবং সেগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত। তো আমি এটা আরেকটা ইন্টারভিউতেও বলছিলাম যে প্রাইমারিলি ইট ওয়াজ আ পলিটিক্যাল ফাইট। মানে দেখুন, আপনি না 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 আমরা তো সিনেমার লোক, না না দাদা আমরা তো ওসব জানি না, তা বলে তো হয় না। যখন একটা মুভমেন্ট হয় তখন সেটা একটা পলিটিক্যাল চেহারাই থাকে। ডিরেক্টরস গিল্ডও যখন মুভমেন্টে নামলো তখন সে একটা প্রেস কনফারেন্স করছে, উল্টো দিকে টেকনিশিয়ানদের তরফ থেকে প্রেস কনফারেন্স হচ্ছে, সেখানে একদম রাজনৈতিক যুযুধান দুই শিবিরের যেরকম গরম কথাবার্তা হয় সেরকমই হচ্ছে। সেগুলো এখনো সব ইউটিউবে আছে, আপনি খুলে দেখতে পারেন, সেসব হচ্ছে। তো তারপরে আলোচনা করতে হবে, বসতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী ইন্টারভিন করলেন, সেখানে আমাদের ইন্ডাস্ট্রির 3 জন সিনিয়র এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব গেলেন। তারপরে আমরা একটা কমিটির জন্য অপেক্ষা করলাম, মানে যেমন মুখ্যমন্ত্রী বলে দিলেন আমাদেরকে যে এইটা করলে সমস্যার সমাধান হবে। আমরা অপেক্ষা করলাম, তারপরে আমরা জানালাম যে এখনো কেন হচ্ছে না, আপনারা প্লিজ এটা একটু করুন, দিস ইজ ক্রুশিয়াল বা এটা প্রয়োজনীয়। তারপরে সেটা হলো না। তারপরে ওইখান থেকে মানে আর কোনো কমিটি তৈরি করা হলো না, আর কিছু রিপ্লাই আমরা পেলাম না। সেখানে শেষ হলো হচ্ছে পলিটিক্যাল ফাইট। তারপরে শুরু হলো হচ্ছে আইনি লড়াই, হ্যাঁ, কোর্টের লড়াই। এবারে সেখান কোর্টের লড়াই থেকেই আসলে অনেকে আর জিনিসটার সাথে যুক্ত হতে চায়নি। অনেকেরই মনে হয়েছিল যে কোর্ট কাছারি এটা করাটা ঠিক হবে না। এবার যাদের এটা মনে হয়েছে তাদের মানে আমি তাদের সমালোচনা করার কেউ নই। মানে প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব যে চিন্তার অধিকার, যে আমি এত দূর পর্যন্ত যাব, এত দূর পর্যন্ত এই কনফ্লিক্টটা নিয়ে যাব, মানে আমি আমার মতটা কারো উপর চাপিয়ে দিতে রাজি নই। আমরা যতজন থাকলাম, প্রাইমারিলি 15 জন, সেখান থেকে 14 হলো, সেখান থেকে 13 হলো, তারপরে আরো। আর আমি জীবনে প্রথম এরকম একটা কোনো একটা এরকম মুভমেন্টের সাথে যুক্ত থাকলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্র্যাকটিক্যালি আমার কোনো অসুবিধা হচ্ছিল না। হ্যাঁ, অবশ্যই। মানে দেখুন, তৃণমূল কংগ্রেস বা ফেডারেশন আপনার তো পাকা ধানে কোনো মই দেয়নি। মুভমেন্ট জিনিসটা দেখি ওইভাবে যে ধরুন মানে সমষ্টিগতভাবে, হ্যাঁ, মানে ধরুন এমন একটা ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রি সমষ্টিগতভাবে চলে না, এটা আমার কথা নয়, এটা স্বয়ং সত্যজিৎ রায় তিনি তার 3টে চিঠিতে পরিষ্কার লিখেছেন। এবং পথের পাঁচালীর সময় তো আপনি জানেন সত্যজিৎ রায়কে কি করা হয়েছিল এই এই তথাকথিত ইন্ডাস্ট্রি। যদিও আমরা ইন্ডাস্ট্রি বলছি, একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার বুঝে রাখা উচিত, টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু ইন্ডাস্ট্রির কোনো তকমা অর্থাৎ সরকারি তকমা নেই। এমনকি যে কোনো ইন্ডাস্ট্রিতে ভারী শিল্প হোক বা সাধারণ কুটির শিল্প হোক, তাতেও ব্যাংক লোন দেয়। ব্যাংক কখনো লোন দেয় না এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে। এবং এই ফিল্ম ইন্ডাস্ট্রিটা আমাদের শব্দটা বলি ইন্ডাস্ট্রি আমাদের আমি যদি খুব ভুল না করি, আমাদের শুটিং প্রোডাকশন ইউনিটটা ইন্ডাস্ট্রি রেজিস্ট্রেশন নয়, মানে আমাদের এক্সিবিশন হচ্ছে মানে ইন্ডাস্ট্রি রেজিস্ট্রেশন একদম। তো সেটা আমরা ওই মুভমেন্ট চলাকালীন নিয়ে করেছিলাম। আমি জাস্ট আপনাকে একটু মানে আমি ডিফার করবো না, কারণ আপনি কোনো মন্তব্য করেননি, আমি প্রশ্ন করছি মানে না ওই একত্রিত এটা না, মানে এটা ফিল্ম ইন্ডাস্ট্রি, বুঝতে পেরেছেন? মানে যুগের পর যুগ ধরে কত 140 বছর বয়স হলো, হয়তো এ হলো সে হলো, এইটা এরকম। মানে গ্ল্যামার দুনিয়া তো সোপান আছে, এ ওঠে ও পড়ে, ওর ছবি চলে তার ছবি চলে না। আমি কখনো সচেতন ভাবে ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে খুব ভীষণ একটা নিয়ম হবে, ভীষণ একটা মানে সবাই সবাইকে ভাই বলে মানবে, সবাই সবার পাশে এসে দাঁড়াবে, এখানে কোনো ঈর্ষা থাকবে না, এখানে কোনো পরস্ত্রীকাতরতা থাকবে না। আপনি আমাকে দেখাতে পারবেন পৃথিবীর কোনো ইন্ডাস্ট্রি, মানে ফিল্ম ইন্ডাস্ট্রি বা
গ্ল্যামার জগতের কোনো কিছু মানে কিছু এরকম দেখাতে পারবেন, তাহলে আমি মানবো যে হ্যাঁ ওইটা আছে। যেখানে অনেক বেশি ইনভেস্টমেন্ট আছে, নাম্বার অফ লোক বেশি আছে, অনেক বেশি। দক্ষিণ ভারতের সব থেকে বড় কি পাওয়ার কি, দক্ষিণ ভারতের সব থেকে বড় কি পাওয়ার হচ্ছে যে ওদের দর্শক সমাজে ওদের ভাষার সিনেমাটার প্রতি একটা কমিটমেন্ট আছে। এবার আমাদের সেটা নেই, ঐতিহাসিক ভাবেই নেই, কোনোদিনই ছিল না। মানে এমন নয় যে আমাদের ইতিহাসে ছিল, বিশেষ করে স্বাধীনতার পরবর্তী সময় থেকেই প্রায় নেই। প্লাস আমাদের বাংলা মানে মানে এত ছড়িয়ে গেছে, ধরুন আমাদের বাংলা ওই রকম একটা আনন্যাচারাল ডিভিশন হয়েছে স্বাধীনতার সময়, সেটা থেকে লড়াই করে আবার 71 দুটো দেশ আনন্যাচারালি অস্বাভাবিকভাবে আলাদা হয়ে গেছে। কত বাঙালি, আমাদের বোধহয় 7th ল্যাঙ্গুয়েজ। তো আপনি যদি সেইগুলো নিয়ে শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি কেন, আজকে যদি আপনি বাংলা ভাষার যে কোনো কিছুর দিকে তাকান, প্রকাশনা, গান বাজনা, ফ্রম অ্যাটলিস্ট ফ্রম ওয়েস্ট বেঙ্গল, আমাদের পশ্চিমবঙ্গের, পূর্ববঙ্গের কথা আমি বলছি না, পূর্ববঙ্গের ওরা যেহেতু ভাষার জন্য লড়াই করেছেন বা ভাষার ভিত্তিতেই প্রায় 71 একটা দেশ দাঁড়িয়ে আছে, এবং রাজনৈতিক ডামাডোল টালমাটালের মধ্যেও তারা ভাষাটাকে একটা টানা গুরুত্ব দিয়ে এসেছেন। ওদের ভাষাগত মানে ওদের কাজের গ্রহণযোগ্যতা বাংলা ভাষায় অনেক বেশি আমাদের থেকে। তার একটাই কারণ, সেটা হচ্ছে যারা বিদেশে আছেন, এত ভাষাভাষী মানুষ এদিকে আছেন ওদিকে আছেন, কালেকটিভ একটা কমিটমেন্ট কখনো এই ভাষার আর্ট অ্যান্ড কালচারের প্রতি তৈরি হয়নি। এবারে এটা ডিম আগে না মুরগির আগের মতো প্রশ্নটা আসবে যে ইনভেস্টমেন্ট আসেনি বলে তৈরি হয়নি, নাকি তৈরি হয়নি বলে ইনভেস্টমেন্ট আসেনি। কারণ লিবারালাইজেশন অফ ইকোনমি হয়ে যাওয়ার পর তো আপনার তো কাছে কোনো উপায় নেই না, মানে আপনি তো না আমি সেই বেঞ্চ পেতেই কথা বলবো, ওটা তো আপনি করতে পারেন না। কারণ ক্যাপিটালিজম এবং লিবারালাইজড ইকোনমি আপনাকে একটা স্ট্রাকচারে বেঁধে রেখেছে, যে মোরাললেস আপনার পডকাস্টের স্টুডিওটার এরকম একটা চেহারা হতেই হবে, একটা বাল ঝুলি আপনি করতে পারবেন না, সেটার জন্য ইনভেস্টমেন্ট লাগে। এবারে কমিটমেন্ট নেই বলে ইনভেস্টমেন্ট আসেনি নাকি না ইভেনচুয়ালি কোনো বড় ইনভেস্টমেন্ট এলো না বলে আমরা ফ্লারিশ করতে পারলাম না এখনো পর্যন্ত, ভবিষ্যতে করতেই পারি, সেটা বলা তো একটু ডিফিকাল্ট। কিন্তু আমি বলছি যে কোথাও না শুধু বাংলা ইন্ডাস্ট্রি বলে নয়, সামগ্রিকভাবে বাংলা ভাষাভাষী মানুষ বিরাটভাবে কোইউনাইট করেনি। আজকে তো থিংস গেটস ওয়ার্স, মানে আজকে তো আমাদের এই দুই জায়গার মধ্যেই আপনি দেখতেই পাচ্ছেন কি হচ্ছে। কিন্তু ঐতিহাসিকভাবেও আমরা কোনোদিনে এত বড় একটা স্ট্রেংথ আমাদের কাছে ছিল, এত স্টলওয়ার্ডস ছিলেন, এত গল্প উপন্যাস ছিল, এত ধরনের রাজনীতি ছিল, বুঝতে পেরেছেন? আপনি ডান দিকে যাবেন, বাঁ দিকে যাবেন, মধ্যিখানে থাকবেন, কি রাজনীতি আপনি ধরবেন। তো আমার মনে হয় আমাদের রিসোর্সের কোনো অভাব ছিল না। সামথিং ওয়েন্ট রং, এন্টায়ারলি রং। সেখান থেকে আমরা মানে আজকে আমি বলবো শুধু এটা ইন্ডাস্ট্রির ক্রাইসিস নয় যে একটা ইউনিটিতে সমস্যা হচ্ছে বা দর্শকের জায়গা থেকে একটা গ্রহণযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা কমছে। আমি এটাকে ক্ষুদ্রভাবে ইন্ডাস্ট্রির সমস্যা বলবো না, সামগ্রিক এই ভাষাভাষীর জাতির কাছেই এটা একটা ক্রাইসিস বলে আমার মনে হয়, বড় ক্রাইসিস। 14 থেকে 13, 13 থেকে 10 10 ছেলে আরো কমতে কমতে এখন আপনি একা। না, ইন্দ্রনীল রায়চৌধুরী, সুদেষ্ণা রায়, সুব্রত সেন, বিদুলাও, ইনফ্যাক্ট আমাদের এই কজনের তো কাজকর্ম করা বন্ধ। মানে আমি খবর পাইনি এরা কেউ কাজকর্ম করতে পেরেছেন কিনা। আমি যতদূর জানি সুদেষ্ণাদি পারছেন না, ইন্দ্রনীল রায়চৌধুরীও পারছেন না, সুব্রত দাও পারছেন না। আরেকজন অত্যন্ত প্রতিভাবান, তিনিও অভিনেতা, পরিচালক, প্রযোজক। তিনি তো সামাজিক মাধ্যমে প্রকারান্তে দোষ স্বীকার করে, আমি ক্ষমাটা বলছি না, দোষ স্বীকার করে আবার ঢুকে পড়লেন মেইন স্ট্রিমে। তা কোথাও মনে হচ্ছে না যে বিশ্বাসঘাতকতা বিভিন্ন দিক থেকে আসছে? না, এগুলো আমি বিশ্বাসঘাতকতা বলতে রাজি নই। আমি আবার বলছি, এখানে কেউই এখানে মানে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হতে আসেনি। মানে আমরা সদর্থেই কাজ করতে এসেছি, মানে আমাদের নিজস্ব যা কাজ, চলচ্চিত্র নির্মাণ, সঙ্গীত নির্মাণ ইত্যাদি। আমি যে মানে এটা যদি একটা পথ হয় যে কোথাও গিয়ে একটা ক্ষমা চাওয়া বা কোথাও একটা করা, আমার খুব সামান্য একটা কনফিউশন, আমার খুব ছোট্ট একটা মানে অসুবিধে আছে এখানে। সেটা আদপেই রাজনৈতিক অসুবিধে নয়, সেটাকে আপনি বলতে পারেন একটা
কনস্টিটিউশনাল গ্লিচ বা কনফিউশন, আমি জানি না ঠিক হলো কিনা টার্মটা, সেটা হচ্ছে যে আমি একটা ফাইটে গেছি একটি দলবদ্ধ গোষ্ঠীবদ্ধের সাথে, সকলের সাথে। সেই ফাইটটা আমরা হেরেছি। আমাদের যা দাবি দাওয়া ছিল, আমাদের যা পথ ছিল, যা মত ছিল, সেটা ডিফিটেড। সেটা আপনি রাজনৈতিক, আমি প্রথমে বললাম প্রথম অংশটা রাজনৈতিক, পরের অংশটা আইনি। এবারে একটা ডেমোক্রেটিক সোসাইটিতে আমি যখন ডিফিটেড হব, ধরুন একটা নির্বাচনের মতো, আপনি দাঁড়িয়েছেন, আমি দাঁড়িয়েছি, আমি আপনার ব্যবস্থাটাকে নাকচ করে বললাম আমাকে ভোট দিন, আপনি বললেন যে না আমাকে ভোট দিন, আপনি জিতে গেলেন, আমি কমপ্লিটলি হেরে গেলাম। তারপরে আপনি আমার এক্সিস্টেন্সটাকে অমিট করে দিতে পারেন না, তাই না? মানে আমাদের দেশের গণতন্ত্রের চেহারা তো এখনো এরকম নয় যে না এক্সিস্ট করবে, যে ও কাজই করবে না, কাজ করতে পারবে না, কারণ ও ক্রিটিসাইজ করেছে, কোর্টে গেছে, ঠিক আছে। তো ডিফার করার বা বিরোধিতার বা যে বললাম সকলের মধ্যে যে মুভমেন্ট, সেটা যেমন যেমন গেছে গেছে, এবং সেটাতে আমাদের হার হয়েছে, পরাজয় হয়েছে। সেপ্টেম্বর মাসে পরিষ্কার আমাদের রিট ক্যান্সেল হলো অমৃতা সিনহার এজলাসে, আমরা হারলাম। এবারে ব্যাপারটা হচ্ছে যে আমি আমার ক্রিটিসিজম নিয়ে, আমি আমার সমালোচনা নিয়ে, আমি আমার বলা যেতে পারে এটা হলে ভালো হতো এইরকম একটা ভাব নিয়ে আমি ওই এক্সিস্টিং ইকোসিস্টেমটার মধ্যেই কাজ করব, তাই না? মানে সেইটা যদি আটকানো হয় তাহলে তো সেটা কনস্টিটিউশনাল রাইটের পরিপন্থী হয়ে গেল। এবং যেহেতু সেটা খুব সত্যিই কনস্টিটিউশনাল রাইটের পরিপন্থী, সেই কারণেই হয়তো এটার কোনো ঘোষণা নেই বা এটার কোনো লিখিত নেই, এবং এটা হতেও পারে না, কারণ সেটা দিলে তো একেবারেই মানে এগেনস্ট কোর্ট অফ ল বা মানে কনস্টিটিউশনাল রাইটকে করা হবে। কিন্তু খুবই অদ্ভুত ভাবে সেটা হচ্ছে। আমি অনির্বাণ, দেখুন, আপনার সঙ্গে কথা বলে যতটুকু জেনেছি, এবং আপনার বন্ধু বান্ধব যারা কথা বলে আপনার সঙ্গে, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ টেকনোক্র্যাট থেকে শুরু করে অ্যানথ্রোপোলজিস্ট, নৃতত্ত্ববিদ, তাদের সব লেখা পড়েন, তাদের শোনেন, দেখেন, চর্চা করেন। আপনি একটা ডেমোক্রেটিক সোসাইটির কথা বলছেন। আমরা যে রাজ্যে বাস করি সেই রাজ্যে পশ্চিমবঙ্গ সরকার রয়েছে, আর কেন্দ্রে ভারত সরকার রয়েছে। আমরা যদি দেখি, এই ভারত সরকারও পশ্চিমবঙ্গ সরকারে কিছু করতে পারে না। আমি বেশি উদাহরণ দেব না, কিন্তু আপনার নিশ্চয়ই মনে আছে যে সিপির বাংলো থেকে যখন চ্যাংদোলা করে সিবিআইকে তুলে নিয়ে চলে গেল পার্ক স্ট্রিট থানা, এখনো পর্যন্ত আমাদের কেন্দ্র সরকার কিচ্ছু সে বিষয়ে করেননি। এখানে তো আমি কোনো রাজনৈতিক দলের কথা বলছি না, এটি রাজনৈতিক দলের একজন সর্বভারতীয় সভাপতি ছিলেন, তাকে এখানে তো আপনি জানেন ঢিল পাটকেল খেতে হচ্ছে যখনই সে যাচ্ছে। আমি কোনো পার্টির পক্ষে বলছি না, এমন একটা আমরা সমাজে বাস করি যেই সমাজটা আসলে তো গণতান্ত্রিক নয়। মানে আজকে ধরুন অনির্বাণ ভট্টাচার্য একজন নায়ক, একজন অসম্ভব জনপ্রিয় ব্যক্তিত্ব, সেই জন্যে চোখে পড়ছে, সেই জন্যে টাফটক থেকে শুরু করে সমস্ত মিডিয়া, এমনকি দেবের মতো অত্যন্ত জনপ্রিয় নায়কও তিনিও কথা বলছেন। কিন্তু আমাদের পশ্চিম বাংলাতে এখানে তো আর কোনো শক্তি নেই। এখানে বিরোধী শক্তিগুলো তো ক্লিবতা এতটা দূর রয়েছে যেখানে তো কোনো বিরুদ্ধচারণ করার কোনো জায়গা নেই। যতটুকু আছে সেটা একটা সেটিং এর মধ্য দিয়ে একটু দেখানো, মানে থিয়েটারের মতো। সুতরাং সেইখানে গিয়ে আমি এটা বলছি এই কারণে, তার কারণ এখানে অনেক প্রতিভাধর সাংবাদিক আছেন, চিন্তাবিদ আছেন, লেখক আছেন, কবি আছেন, তারা কিন্তু তাদের কোনো অস্তিত্ব আজ নেই। এইখানে বেশিরভাগ চ্যানেলে এবং খবরের কাগজে, একটি দুটো বাদ দিয়ে অবশ্যই ব্যতিক্রমী আছে, সেখানেও তো মনোনীত লোক ছাড়া সেখানে তো সম্পাদকের পদেও কেউ বসতে পারে না। সেই সব তো, মানে আমি এই কারণে আপনাকে এতটা এলাবোরেটলি বা ব্যাখ্যা দিয়ে বলছি, আপনি অত্যন্ত একজন বুদ্ধিমান মানুষ, চিন্তাবিদ তো বটেই, অভিনেতা কিন্তু চিন্তাবিদ তো বটেই। আপনি জানতেন না যে এখানে আসলে, দেখুন আপনি যাদের নাম বললেন, বিশেষ করে ইন্দ্রনীল বাবু বা আরো যাদের নাম বললেন, এরা একটা স্বতন্ত্র ভুবনে বিশ্বাস করে, তাদের কাজের মধ্য দিয়েও এটা অনেকবার আমরা দেখেছি। আমি কখনোই বিশ্বাস করি না ইন্দ্রনীল বাবুর মতো চিত্র পরিচালক তিনি শুধুমাত্র খ্যাতি, যশ, অর্থের জন্য কাজ করে, তার একটা আলাদা ভুবন আছে।
তেমন আপনারও একটা ভ্রমণ আছে, কিন্তু আপনি তো শুধুমাত্র চিন্তাবিদ বা লেখক বা পরিচালক নন, আমরা তো আপনাকে অভিনেতা হিসেবেও দেখি। সে জায়গায় আপনি বুঝতে পারেননি যে অভিনেতা হিসেবে ঝুঁকি হয়ে যাচ্ছে? আমি দেখলাম একটি সাক্ষাৎকারে দেব খুব সুস্পষ্টভাবে বলেছেন অভিনেতাদের একটা বয়স থাকে। উনি ওনার জায়গা থেকে দাঁড়িয়ে বলেছেন, আমি অস্বীকার করতে পারি না। হ্যাঁ, মার্লন ব্র্যান্ডোর তার বিভিন্ন পর্যায়ে তার অভিনয় দেখেছি। আপনার এই সময়টা যে আমরা হারাচ্ছি, আপনিও হারাচ্ছেন, অথবা বাংলা ছবিও হারাচ্ছেন। আমি জানি না, কোনো হয়তো চলচ্চিত্রকার আপনাকে নিয়েই ভাবছেন এখন সে ছবি করতে পারছে না, আপনার কথা ভেবে নিশ্চয়ই এরকম একাধিক চলচ্চিত্রকার আছেন। আপনার মনে হলো না যে অভিনেতা অনির্বাণের সঙ্গে চিন্তাবিদ অনির্বাণ, অভিনেতা অনির্বাণকে আর জায়গাটা দিল না? কোথাও মনে হচ্ছে না এই স্ববিরোধিতা নিজের মধ্যে, ধরুন বাথরুমে গিয়ে শেভ করতে করতে, অথবা কোথাও একটু চা খেতে খেতে যখন নিজের সঙ্গে নিজে থাকেন, মনে হয় না? দেখুন, এইটা মনে হওয়াতে এই বাবা আমি তো পুরো বোকা হয়ে গেলাম, এইটা মনে হওয়ার মধ্যে তো কোনো বিরাট কিছু নেই। আর আমি যদি এইটার ব্যাখ্যা এইভাবে দিই, যে আমি এতদিন কাজ করেছি, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, তারপরে গ্রুপ থিয়েটারে অভিনয় করেছি, মিনার্ভা রেপার্টরিতে আমি একজন পেশাদার অভিনেতা হিসেবে থিয়েটার করেছি, তারপরে সিনেমা জগতে এসে কাজ করেছি। এই এতগুলো দিন ধরে এই কাজকর্মগুলো করতে আমার মানে প্রফেশনাল ইন্টিগ্রিটি, আমার ডিসিপ্লিন, আমার কাজের প্রতি ভালোবাসা, আমার কাজের প্রতি নিয়োজন, কমিটমেন্ট, এগুলো ছাড়া অ্যাজ সাচ কোনোদিন আমার কিছু লাগেনি। আমি যেহেতু এতদিন ধরে এইগুলোর ভরসাতে এবং এইগুলোর জোরেই কাজ করে এসেছি, 16-17 বছর পর আমার কাছে দিস ইজ কোয়াইট আনন্যাচারাল যে মানে আর কিছু আমাকে এটার জন্য করতে হবে কেন, তাই না? আমি আবারও আপনাকে বলছি যে একটা মুভমেন্টে ঢোকার আগে আমি হেঁটে বেড়াচ্ছিলাম। সেদিন আমাদেরকে ডাকা হয়েছিল, সবাই এসেছিলেন, প্রায় হাফ অফ দ্য ইন্ডাস্ট্রি। হ্যাঁ, মানে অল বিগ পিপল, বিগ নেমস ওয়ার দেয়ার। তা আমি এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটি ছবিতে অভিনয় করছিলাম, আমরা দুজনেই এসেছিলাম, আমাদের কল টাইম দেওয়া হয়েছিল। তো আমি ওখানে হেঁটে বেড়াচ্ছিলাম, আমি আপনাকে বললাম না যে ইট ওয়াজ নট মাই প্রবলেম, আমার কিছু যায় আসে না ভাই, এরকম একটা এন্টিটি হিসেবে আমি ওখানে ছিলাম। সো ফর্ম করলো, এবারে হলো। এটা সত্যি আমি আপনার কাছে স্বীকার করব যে তার যে এই মূল্য চোকাতে হবে আমাকে বা আমাদের কয়েকজনকে, সেইটা আমি ভাবিনি। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে যে এইটা যে আপনারা হেরে যাবেন বা এইটা যে তোমাদের জয় হবে না, সেইটা বুঝতে পারোনি, তাহলে আমি অর্থহীন ভাষায় বলবো আমার কখনো মনে হয়নি যে এইটাতে আমরা জিততে পারবো। কারণ আই ওয়াজ ভেরি ক্লিয়ার ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে। আমি সমস্ত মিটিংয়ে থেকেছি, সমস্ত মিটিংয়ে না থাকলেও অনেকগুলো মিটিংয়ে থেকেছি, সিদ্ধান্ত যখন নেওয়া হয়েছে তখন তাতে ভোট করেছি, প্রেস কনফারেন্সের সামনে বসে বলেছি, সবসময় ভেতরে আমার একটা ঘড়ি চলেছে টিক টিক করে যে আমরা এটা পারবো না, আমরা এটা পারবো না। কারণ হোলিস্টিক্যালি দিস ইজ এ পলিটিক্যাল সোসাইটি। এইটা একটা পার্টিকুলার ক্ষমতা ছাড়া বা এটা একটা পার্টিকুলার আমি বলবো ফেভার ছাড়া, মানে যদি না খুব মানে উঁচুতলার রাজনীতিতে সত্যি আমাদের দাবি দাওয়াগুলো নিয়ে যদি আমরা একটা ফেভারের সাহায্য না পাই, তাহলে এই লড়াইটা আমাদের পক্ষে আইন দিয়ে, মুভমেন্ট দিয়ে, লজিক দিয়ে যেটা সম্ভব ছিল না। এটা আমি প্রথম থেকেই জানতাম। কিন্তু এবং মানে আপনি যদি বলেন যে পরাজিত হবেন কিনা, আই ওয়াজ মানে কোয়াইট শিওর যে আমরা হেরে যাব। হেরে যাওয়ার পর যে এইটা যে একটা মানে ধরুন ভারতীয় নাগরিক হিসেবে, মানে তখন আপনার মনে হয়েছিল একটা গণতান্ত্রিক সমাজে আপনি আছেন? আমার তখন যে সমাজটা নিয়ে যা মনে হয়েছিল, আমার এখনো সমাজটা নিয়ে তাই মনে হয়। সেটা হচ্ছে যে গণতন্ত্রটা এজেন্সি নির্ভর হয়ে গেছে। মানে আপনি যে আগের কথাগুলো বলছিলেন যে কেন্দ্রের সরকার, হ্যান সরকার, ত্যান সরকার, ভারত সরকার, আমি একজন সাধারণ মানুষ। আমার সঙ্গে আমার দেশের যে আমার যে মানে ইন্ডিভিজুয়াল রাইটস গুলো, হ্যাঁ, সেটা কি কোনো মানে কর্পোরেশনের থ্রু দিয়ে হোক, সেটা আমার বেঁচে থাকার জন্য হোক, সেটা আমার স্বাস্থ্যের দিক থেকে হোক, সেটা আমার শিক্ষার দিক থেকে হোক, ব্রিজ ইজ গভর্নমেন্ট। তো এবারে এইটা সরকারের উপর নির্ভর করে
বা সে তার বেনিফিশিয়ারিকে, সে তার মানে জনগণকে সে কি পথে কিভাবে এই সার্ভিসটা দেবে। বুঝতে পেরেছেন? মানে ধরুন গণতন্ত্র আছে খাতায় কলমে, আপনিও গণতান্ত্রিক অধিকারী, আমিও গণতন্ত্রের অধিকারী। এবার ধরুন কোনো একটা এজেন্সি ঠিক করলো যে আপনি পাবেন, আমি পাবো না, তখন আমি কার কাছে যাব? তখন আমাদের দেশ যেখানে যেতে বলে আদালত, আমরা সেখানে গেছিলাম, আদালতে আমাদের খারিজ হয়ে গেছে। আইডিয়াল গণতন্ত্রের নিয়ম অনুযায়ী আজকে তোমার কাজ করার কথা, আজকে তোমার শুটিং করার কথা, এবার সেটা করতে পারছি না। এবারে আমি আর কার কাছে যাব সেটা আমি তো জানি না। এবারে আপনি যে বলছেন ওই আয়নার দিকে তাকিয়ে দাড়ি কামাতে কামাতে বা দাঁত মাজতে মাজতে, এটা মনে হয় কিনা যে হ্যাঁ বোকা হয়ে গেলাম। সো আমার প্রথম কথা, বোকা হতে কোনো লজ্জা নেই। এ বাবা বোকা হয়ে গেলাম, লোকে চালাক বলে জানতো, বুদ্ধিমান বলে জানতো, ইস পোকামো ধরা পড়ে গেল। বোকা হতে আমার কোনোদিনই কোনো লজ্জা ছিল না, আজকেও নেই। আমি শুধু একটাই জিনিস বুঝে উঠতে পারি না, সেটা হচ্ছে যে আমি যতদিন ধরে কাজ করেছি, মানে যদি আমার সঙ্গে কর্মরত টেকনিশিয়ানদেরকে জিজ্ঞেস করা হয়, এইচওডিসদের জিজ্ঞেস করা হয়, বা আমার প্রযোজকদের, আমার পরিচালকদের জিজ্ঞেস করা হয়, আমি তো তাদের মুখের কথা বলে দিতে পারি না, কিন্তু আমি জানি আমি সজ্ঞানে কোনোদিন কাউকে অপমান করিনি, কারোর সঙ্গে অসম্মান সূচক কোনো কথা বলিনি, এবং প্রত্যেককেই যথেষ্ট সম্মান দিয়ে এবং তাদের কথা শুনে, মানে টেকনিশিয়ান থেকে শুরু করে সকলের সঙ্গে একটা সৌহার্দ্য বজায় রেখেই আমি এতদিন কাজ করেছি, এবং আমি অন্তত জানি যে সেই কারণে তারা আমাকে ভালোই বাসেন। এইটা আমার এ যাবৎ সব থেকে বড় জোর মনে হয়েছিল, বিয়ন্ড এনি পলিটিক্যাল আইডেন্টিটি, বিয়ন্ড এনি যে এর লবির কোন দিকে পড়ে। হ্যাঁ, আমার কাজের প্রতি সততা, আমার বিভিন্ন মানুষের প্রতি সম্মান প্রদর্শন এবং একটা বেসিক ইন্টিগ্রিটি এবং ট্রুথ মেনটেন করা, আমার মনে হয়েছিল এটা দিয়ে আমি চালিয়ে দেবো, এটা দিয়ে আমার জীবন কেটে যাবে। তো এখন কি সেখানে একটু নড়ে গেছে? তাই তো দেখছি। কিন্তু আমি একটু নিজের পাণ্ডিত্য জাহির করার জন্য বলছি না, আমার সেটা একদমই নেই, কিন্তু আমি লোভ সংবরণ করতে পারছি না। দস্তোভেস্কি থেকে জপল সার্ট, তাদের লেখাতে বারবার ইডিয়েট শব্দটা এসছে, এবং তারা কিন্তু এই ধরনের ইডিয়েটকেই তারা কিন্তু সমর্থন করেছে। আমি ইডিয়েট বলবো না, কিন্তু বলবো অভিমন্যুর মতো চক্রব্যূহতে ঢুকে যাওয়ার ক্ষমতা ছিল। না 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 ঋতুদা, আপনি একটা এইখান কথার থেকে একটা গন্ডগোল হতে পারে, সেটা হচ্ছে এরকম একটা মনে হতে পারে যে যেন সরল ভাইটি ঘুরে বেড়াচ্ছিল, দাদারা ওকে একটু, ব্যাপারটা কিন্তু একদম এরকম নয়। আমি মানে আমার ফুল কনসেন্ট থেকে, একদম সচেতন মস্তিষ্ক থেকে, আমি আমার নিজের সিদ্ধান্ত জায়গা থেকে কিন্তু এটাতে ঢুকেছি। আমি কাউকে কোনো রকম ভাবে এটা ব্লেম করতে পারি না যে ও আমাকে বললো বলে আমাকে ঢুকতে হলো, এটা একদম নয়। আপনি মেদিনীপুরের ছেলে বলে আমি জানি এই কথাটা নিয়ে আমারও খুব খারাপ লাগে, এই কথাটা আমি উচ্চারণ করি না, কিন্তু এটা তো চলে এসছে এই দেশে, আমাদের তো একটা ঔপনিবেশিক মানসিকতা থেকে এসছে, এটা একদিনের জন্ম নেয়নি, যে বার খেয়ে ক্ষুদিরাম হওয়া, এবং এটার বিরুদ্ধে অনেকে বলেন, আমারও এটাকে ভালো লাগে না। ক্ষুদিরাম হওয়া কথাটা না আমি একদমই ঠিক নয়, আমিও বলছি, কিন্তু আমি এটা বলছি, আমি একেবারেই বলছি না, কিন্তু কোথাও কি আপনার মনে হয়েছিল, মানে আপনি এই সমাজটা সম্পর্কে যে উচ্চ ধারণা পোষণ করতেন অনেক আধার থাকা সত্ত্বেও, আদতেও সেই সমাজটা যতটা আধারে এই মুহূর্তে আমি বলবো পরিবৃত হয়ে আছে, আবৃত হয়ে আছে, তার থেকেও বেশি আধারে এবার আপনি অনুভব করতে পারছেন? হ্যাঁ পারছি, কিন্তু আমি বলছি আপনাকে এটা তো আমি ফেলে দিতে পারি না। ধরুন আমি কোনোদিন আদালতে যাইনি, আমি কোনোদিন এরকম একটা অনির্বাণ, আমি একটা কথা খুব পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের দেশের গণতন্ত্রের ভিত্তি অনুযায়ী আমি আদালতে গিয়ে ধরুন আপনাকে মামলা করলাম, মামলা করার পর আমি হেরে গেলাম, হেরে যাওয়ার পর এটা তো আদালতের রায়, আমি উচ্চ আদালতে যেতে পারি, আবার নাও যেতে পারি, কিন্তু এই হেরে যাওয়ার পরও আমার তো গণতান্ত্রিক অধিকারগুলো, সেটাই আমি বলছি, মানে রাইট টু ওয়ার্ক, সেটাই আমি বলছি। কোথাও কি মনে হচ্ছে একটা জিনিস বোধহয় খুব গন্ডগোলে হচ্ছে, যেটা খুব প্রভাবশালী প্রযোজক, প্রভাবশালী অভিনেতা, তারকা অনেকেই গুলিয়ে ফেলছেন।
আসলে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনিও তো বলছিলেন, উনিও তো বিভিন্ন অনুষ্ঠান করেন, পুরস্কার দেন, এবং দেখুন, এটা তো অস্বীকার করার আমার জায়গাও নেই যে অনেক স্টুডিও যেগুলো খুব খারাপ অবস্থা ছিল সেগুলো সরকারি আনুকূল্যে একটা জায়গায় নিয়ে এসেছে, চকচকে হয়েছে, এগুলো আমি অস্বীকার করতেই পারি না। না, অস্বীকার আমরাও কেউ করি না। ফেডারেশন, এখানে ছোট করে একটু বলে দিই, কথাটা বলা দরকার, না হলে কি হয়, না হলে একটু তৈরি হয়। সেটা হচ্ছে ফেডারেশন অত্যন্ত, আমাদের পজিশনটা যেটা হলো সেটা হচ্ছে আমরা গণশত্রু, টেকনিশিয়ান বিরোধী। ঘটনাটা আদপেই সেরকম ছিল না। ঘটনাটা ছিল রিক্যালিব্রেট করার আবেদন। ওয়ার্ল্ড ওয়াইড সিনেমা বদলে যাচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড। মানে আমি বলছি যে এখানে বসে আপনি কথা বলছি, কি বদলে যাচ্ছে। মানে ধরুন ভার্চুয়াল প্রোডাকশন এসে গেছে। কলকাতা শহরের বিভিন্ন জায়গায়, বিভিন্ন ছোট ছোট ঘরে ঘরে বসে এআই নিয়ে কি রিসার্চ হচ্ছে, ইউ ডোন্ট নো, আই ডোন্ট নো, আমরা জানি না। কিন্তু আমরা এইটুকু জানি, আমি অন্তত একজন ইনসাইডার হিসেবে আপনাকে বলতে পারি যে ম্যাসিভ, মানে আমাদের বাজারের অনুযায়ী ম্যাসিভ ইনভেস্টমেন্ট এবং রিসার্চ চলছে। তো এতগুলো জিনিস বদলাচ্ছে, সেইখানে মানে শুধু আমাদের আন্দোলনটা হয়ে গেল কেমন জানেন তো, যে এরা মানে কম লোক নিয়ে কাজ করতে চায়, এবং সদর্থে এটা প্রতিষ্ঠাও করে দেওয়া গেল। এটা আমাদের মুভমেন্টের একটা ভুল, এটা আমাদের মুভমেন্টের একটা ফল্ট। ওই যে বললাম যে আমরা তো রাজনীতি করার লোক নই, বুঝতে পেরেছেন? ওর যে কি বলবো জার্গন বা ওর যে স্পিচ, একটা 24 ঘন্টা সর্বক্ষণের রাজনৈতিক কর্মী এটাতে অনেক দড় হবেন একজন থিয়েটার করা, একজন সিনেমা করা, একজন গান বাজনা করা লোকের থেকে। ওই জন্য আমি আপনাকে বলছি, ফর দ্য ভেরি ফার্স্ট ডে আই ওয়াজ মানে কোয়াইট শিওর যে আমরা এটা জিততে পারবো, বুঝতে পেরেছেন? কারণ মানে উল্টো দিকে যিনি দাঁড়িয়ে আছেন, আমি যদি আমাদের ফেডারেশন সভাপতির কথা বলি, তাহলে তিনি সর্বক্ষণের রাজনৈতিক কর্মী, তাই না? ইট ওয়াজ নট অ্যান ইজি ফাইট, এবং ছিল না, এবং তার ফলাফল বোঝাই যাচ্ছে। এবং তিনি একদম মানে পাওয়ার সেন্টারের লোক হিসেবেই পরিচিত। তো আমাদের এই গন্ডগোলটা যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমরা এইটা পরিষ্কার করে বোঝাতে পারি যে আমাদের দাবিগুলো কি, বুঝতে পারছেন? যে প্রতিদিন যে সিনেমা ইন্ডাস্ট্রি বদলে বদলে যাচ্ছে, সো প্লিজ লেটস সিট। কোর্টে যাওয়ার ব্যাপারটা, রিট, হাইকোর্টের রিট হয়, ইট হ্যাজ টু বি এগেনস্ট গভর্নমেন্ট, বুঝতে পেরেছেন? এবার যে কথাটা সরকারের বিরুদ্ধে মামলাকারী, আদতে যদি আমাদের কোর অ্যাটিটিউডটা দেখা যায় এই মামলাটা করার ক্ষেত্রে, তাহলে এটা হচ্ছে অ্যাপিল টু দ্য গভর্নমেন্ট, যে আমাদের কনফ্লিক্ট হচ্ছে, আপনারা প্লিজ একটু এসে ইন্টারভিন করে সমাধান করুন। কিন্তু যেটা লেখা আছে কাগজে, সেটাতে ভার্সেস লেখা আছে, ভিএস, বুঝতে পেরেছেন? এবার এগুলোর মধ্যে দিয়ে আমি গেলাম, আমি জানতামই না। তো মানে সোসাইটির এই দিকটা তো আমি জানতামই না। সো একদিক থেকে আপনি মামলা হারুন, মামলা জিতুন, আমার জীবনে এটা একটা এক্সপিরিয়েন্স। লাইন দিয়ে হাইকোর্টে ঢোকা, একটা এজলাসকে চোখের সামনে দেখা, বুঝতে পেরেছি? আমরা তো মূলত বম্বে ছবির কোর্ট দেখি, হ্যাঁ, মানে চৈতন্য তমানে কোর্ট না বানালে আমরা বুঝতেই পারতাম না কোর্ট কেমন হয়। হানসাল মেহতার শাহিদ আর চৈতন্য তমানের কোর্ট, ওই রকম চোখের সামনে একটা জিনিসকে দেখা, কিভাবে একটা মামলার পর মামলা হচ্ছে। তো একজন আর্টিস্ট হিসেবে, একজন অবজারভার হিসেবে, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক মানে এক্সপিরিয়েন্স আর কি, অন্যরকম কমপ্লিকেটেড স্ট্রেসড এক্সারসাইজ মানে এক্সপিরিয়েন্স, কিন্তু তার মূল্যটা একটু বেশি হয়ে গেছে, এটাই বলতে চাই। আপনি কি কোথাও ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে আন্ডার এস্টিমেট করেছিলেন? যেটা না, আমি করিনি, আমি কখনো করিনি। যেটা আমি বলতে গিয়ে বললাম না, সেটা হচ্ছে ফেডারেশন কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট অর্গানাইজেশন, ম্যাসিভলি ইম্পর্টেন্ট, বিশেষ করে অসংগঠিত ক্ষেত্র বলে। এখানে ওই আপনাকে প্রথমে যেটা বলছিলাম, সিনেমা ইন্ডাস্ট্রির শ্রেণী চরিত্র যদি আপনি দেখেন, একটা সেকশনের কাছে অনেক টাকা, একটা সেকশনের কাছে কম টাকা, হ্যাঁ, প্রপার রাইট বা ফেডারেশন আজ পর্যন্ত যা যা করেছে, তাদের যে বেনিফিশিয়ারি, আমি কোনোদিন সেটাকে অস্বীকার করতে পারি না। সে একটা পলিটিক্যাল লোক করুক, তার পলিটিক্সের সাথে আমি অ্যালাইন করি নাই করি, কিচ্ছু যায় না। কিন্তু আমার কোথাও যেন মনে হয়, দেখুন, আমি ব্যক্তিগতভাবে প্রশ্ন করব না, টাফটকে এসেছিলেন একবার স্বরূপ বিশ্বাসও, কোথাও কি আপনি এটা বুঝতে পারেননি, মানে সে মাননীয় মুখ্যমন্ত্রী হোক, সেটা অন্য কোনো মন্ত্রী হোক, সেটা ইন্ডাস্ট্রির যত বড় প্রযোজক হোক, যত বড় অভিনেতা অভিনেত্রী তারকা হোক, ইন্ডাস্ট্রিতে অটোগ্রাফে সে বুম্বাদার, আমি ইন্ডাস্ট্রি, সেটা স্বরূপ বিশ্বাস। এইটা বোধহয় আপনি বুঝতে পারেন। আমি এইভাবে তো দেখিনি, আমি তো এইভাবে ভাবিনি। মানে এইটা যদি আমি খুব কনভিন্সড হতাম, তাহলে আমি এই মুভমেন্টটাতে যেতাম কেন?
কিন্তু এখন তো সময় আছে, একটা ফোন ঘুরেই তো সৌরভ বিশ্বাসকে বলতে পারেন। কিন্তু ওই যে বললাম 16 বছরের চর্চা, বুঝতে পেরেছেন, 17 বছরের, ওইখানে মনটা ওইখানে এসে হেরে যাচ্ছে। এবং আমি সত্যিই বলছি, মানে মানে এটার পথ, এটা সমাধান করে নেওয়ার পথটা কি, সেটা তো মানে বহুবার পরীক্ষিত। কিন্তু এটা এমন নয় যে সেই পথে আমি গেলে আমারও সমাধান হবে, না, কিন্তু দেখা তো গেছে। কিন্তু অনির্বাণ, আপনি যেহেতু সমষ্টিগত লড়াই লড়ছেন, মাস্টার মশাই, গুরু, বাবা মা, এদের মুখ মনে পড়ে যাচ্ছে, আর ওই 16 বছরটা মনে পড়ে আপনি যাচ্ছে। এমন কথা বললেন এরপর কথাই বলা যায় না। কিন্তু এই সিস্টেমটাকে যদি উপড়ে ফেলতে হয়, তাহলে তো একটা প্যারালাল সিস্টেম করতে আমরা হবে। সিস্টেম উপড়াতে যাইনি, আমরা সিস্টেমে রিক্যালিব্রেট করার আবেদন জানাতে গেছিলাম, আমরা সিস্টেম উপড়াতে যাইনি। এটা আমাদের সিস্টেম, আমরা নিজেদের সিস্টেম উপড়ে ফেলবো কি করে? মানে আমরা কেউ এই সিস্টেমটাকে ডিমলিশ করতে যাইনি। ব্রাত্য বসুর মতো নাট্য ব্যক্তিত্ব, আমি খুব শ্রদ্ধা করি ব্রাত্য, তার নাট্য প্রতিভা, তার নাটক লেখা। আমি ব্রাত্যতাকে সবসময় মনে করি, এটা আমার সিদ্ধান্ত, ইতিহাস তাকে মনে রাখবে নাট্যকার হিসেবে। ইতিহাস থেকে মানে গদ্যকার হিসেবে মনে রাখবে অবশ্যই তাকে। ইতিহাস প্রবন্ধটাও চমৎকার লেখেন। সৌগতদার মতো বিদ্বান মানুষ, তিনিও তৃণমূল কংগ্রেসে আছেন। আরো অনেকে, আমি মানে এখন তো ইন্ডাস্ট্রিতে ভুড়ি ভুড়ি এমএলএ এমপি আছেন, তারাও আছেন। এত সব বন্ধু শাসক দলে, তারা এই মুহূর্তে আপনাকে কোনো রকম সাহায্য করছে না। সৌগত রায় ব্রাত্য বসু আমার বন্ধু নয়, আমি করেছি ব্রাত্যদার তো। পরিচালনায় থিয়েটারে অভিনয় করেছি, এবং আমি ব্রাত্যদার কেউ এগিয়ে বহু আসছে না, থিয়েটার দেখেছি। কেউ এগিয়ে আসছে না, মানে কেউ কথা রাখেনি, মানে কথা দেয়ও নি। না না, আমি কি আশ্চর্য, এখানে প্রথম বাংলা কথা, ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় 3জন প্রডিউসার, তারা আপনার তো চমৎকার বন্ধু মানুষ, কাজের ক্ষেত্রে আমি বলছি, তারাও বোধহয় কিছু করছে না, কোনো অভিনেতা অভিনেত্রী করছে না। একমাত্র স্ক্রিনিং কমিটি নিয়ে যেহেতু অনেক বিতর্ক হচ্ছেন, দেব মুখ খুলেছেন। আপনার মনে হচ্ছে না যে আশেপাশে যাদের সঙ্গে কাজ করেছেন এই সময় কেউ এসে দাঁড়াচ্ছে না? না না না, আমি কাউকে বলিও নি দাঁড়াতে। আমি যখন এই মুভমেন্টটাতে ঢুকেছিলাম, এবং আমি যখন এই যে আমার 15 বছরের যে বুনিয়াদী শিক্ষার ভিত্তিতে দাঁড়িয়ে আমি এইটা বুঝতে পারছি না যে কেন এরকম একটা অগণতান্ত্রিক মানে অবস্থার মধ্যে আমাকে পড়তে হবে, এটা তো আমি কাউকে ফোন করে বলিনি। আমি না যাচ্ছি এর মুভমেন্টে, কেস খেয়ে গেলে পরে থাকবি তো, থাকবেন তো, এটা জিজ্ঞেস করে তো যাইনি। হঠাৎ করে আজকে আমি কেন তাদেরকে বলতে যাবো কি হলো, আমি এরকম মারাত্মক কেস খেয়ে বসে আছি, আপনারা কেউ আসেননি কেন? তারা তো বলতে পারে যে তুমি বাবা যখন নিজের দায়িত্বে সেদিন গেছিলে তখন আমাদেরকে জিজ্ঞেস করেছিলে। আমার দায় আমার, আমি, সকলে বলছেন না যে ভুল বোঝাবুঝি, আমার কোনো ভুল বোঝাবুঝি হয়নি, আমার কোনো ভুল বোঝাবুঝি হয়নি। আমি যেটা করতে গেছিলাম সেটা একটা মানে ইট ওয়াজ এ কনফ্লিক্ট ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে, ইট ওয়াজ এ কনফ্লিক্ট, এবং আমার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল না। 1.5 বছর ধরে ইন আ ওয়ে আমাদের মুভমেন্টটা ছিল, ডোমেনে ছিল। প্রাথমিকভাবে ওই যে বললাম যে এতে চলছিল প্রেস কনফারেন্স প্রেস ক্লাবে, তারপরে মার্চ মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত কোর্টে। এই এত দিন তো আমি তো মানে মানে আমি তো নানা জিনিস শুনেছি, নানান রকমের মেমোরেন্ডাম দেখেছি, এই আলোচনা হয়েছে ওই আলোচনা হয়েছে, যারা তখন যুক্ত ছিলেন তারা নানা কথা বলেছেন, তাদের কথা শুনেছি। এত 1.5 বছর ধরে আমি কি সিরাপ খেলাম যে আমার সব ভুল বোঝাবুঝি হয়ে গেল? না, আমি আবারও বলছি, ইট ওয়াজ এ কনফ্লিক্ট। আমরা ডিফিটেড হয়েছি, আমরা পরাজিত হয়েছি। এইটাই হচ্ছে ঘটনাটা। মানে সমাজে প্রতিদিন 1000টা লড়াই হচ্ছে, প্রচুর লড়াই হচ্ছে, সেখানে কেউ জিতছেন কেউ হারছেন। আমি বড় নির্বাচনের কথা বলছি না, ছোট ছোট ক্ষেত্রে প্রচুর মানুষ ছোট ছোট ক্ষেত্রে কাজ করছেন, সেখানে অসংখ্য মানে কোথাও মনে হচ্ছে ইন্ডাস্ট্রিতে যেভাবে আপনি উঠছিলেন, মানে আমি আপনাকে বলছি, আমি বক্স অফিস ধরে বলছি না, আপনার জনপ্রিয়তার পারদ যেভাবে এগিয়ে যাচ্ছিল, সেক্ষেত্রে আপনার জায়গাটাকে পেশাদার ক্ষেত্রে অনেকে এই সুযোগটা নিচ্ছে যে আপনাকে কাজ করতে না দিয়ে, আপনাকে যদি, আমাদের এখানে তো মানে যাকে সবসময় দেখা যায় তারই বাজার থাকে, এই সুযোগটা নেওয়ার জন্য অনেকে ষড়যন্ত্র করেছে, এটা মনে হচ্ছে? কনস্পিরেসি থিওরি আমার মনে হয় না, আমার মনে হয় না। আমি মনে করি যে আমি ইন্ডাস্ট্রিতে যতজনের সাথে কাজ করেছি, যেমন ধরুন আমার মতানৈক্য জিনিসটা খুব ভালো লাগে, যে মত মিলছে না, সবার ওই আগে যেটা বললাম, সবার মত সবার সাথে মিলছে মানেই সেখানে একটা অদ্ভুত মানে শৈত্য আছে বা একটাই আছে। মতানৈক্য জিনিসটা খুব ভালো। আমি একটা কাজ অভিনয় করছি, পছন্দ হচ্ছে, আমি একটা ছবি পরিচালনা করছি, পছন্দ হচ্ছে না, আমার একটা ছবি ফ্লপ হচ্ছে, আমার কাজ যারা পছন্দ করে না তাদের ভেতরে হ্যাঁ ভালো হয়েছে, দিস ইজ ইন্ডাস্ট্রি।
ঠিক। তো আমি বলবো না যে আমাদের ইন্ডাস্ট্রি অন্তর থেকে কোর থেকে অত বিষিয়ে যায়নি যে কেউ একজনের কাজের অধিকার কেড়ে নেওয়াকে সমর্থন করবে, সেটা আমার মনে হয় না। মানে আমি এতটুকু বলতে পারি যে এটা বলাটাও অনধিকার চর্চা হচ্ছে যে সমর্থন বোধহয় কেউই করেন না। মানে আমি যদি আমার ফ্র্যাটার্নিটির কথা বলি, ইনক্লুডিং টেকনিশিয়ানস, সমর্থন বোধহয় কেউ করেন না। এটা নিশ্চয়ই, এটাই তো হওয়া উচিত। আমি এবার দুটো প্রশ্ন করব এই পরিপ্রেক্ষিতে। একটা প্রশ্ন হচ্ছে, যদি বলি ইউ হ্যাভ মিস দ্য বাস অনির্বাণ, তার কারণ আপনি যদি বাম আমলে এরকম হয়ে যেত তাহলে নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট লিখে দিত এই আমলটা এমন একটা আমল এখানে কেউ এই বিষয়টাকে যেভাবে দেখার কথা দেখুন, দেখছে আপনি না। আমল দিয়ে কথা বললে আমার মনে হয় জিনিসটা না, মানে কারেন্ট পোলারাইজেশন যেটা চলছে সেটার উপরে কথা হবে। আপনি যদি খেয়াল করে দেখেন যে ইটস আ ওয়ার্ল্ড ওয়াইড পলিটিক্স অফ আদারাইজেশন, অপরায়ণ, বুঝতে পেরেছেন? মানে এমনি এমনি তো দক্ষিণ পন্থা মানে রাইজ করে না। মানে একদিক থেকে দেখলে আপনার মনে হবে যে আমি খুব ওপর একটা হোলিস্টিক ভাবে কথাটা বলতে চাইছি, কিন্তু ব্যাপারটা তাই। গোটা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে মানে রুল করার নেচারই এটা হয়ে যাচ্ছে। এবার এটা আপনি বলতেই পারেন যে যে ধরুন আপনাকে কোনো একটা খুবই আক্রমণাত্মক রাজনীতির সাথে লড়াই করতে হচ্ছে। এবারে সেখানে একটা রাজনৈতিক গোষ্ঠী, রাজনৈতিক দল সেই আক্রমণাত্মক পথটাই কাউন্টার পলিসি বা কাউন্টার হিসেবে, অ্যাক্টিভিটি হিসেবে দেখছে। সেটা তার রাজনৈতিক চয়েস। এবার আমি রাজনীতি করি না, আমি যদি রাজনীতি করতাম আমার চয়েস উল্টো হতেই পারত। তা আমি রাজনীতি করি না, আমি বসে বসে পডকাস্টে, খবরের কাগজে, ইন্টারভিউতে যে রাজনৈতিক ফোর্স সেটাকে কমব্যাট করছে তাকে ক্রিটিসাইজ করতে পারি, কারণ সেটা আমার অধিকারের মধ্যে পড়ে। কিন্তু সেটা নিয়ে যদি আমার সত্যিই কিছু বলার থাকে বা করার থাকে, তাহলে আমাকে সরাসরি রাজনীতিতে নেমে পড়তে হবে। ঠিক। কিন্তু এই অপরায়ণের যে রাজনীতি, আদারাইজেশন, এটা যদি আপনি শুধু রাজনৈতিক দলের মধ্যে নয়, যদি সমাজের মধ্যে দেখেন, সেটাও কিন্তু বেড়ে গেছে। দিস ইজ ট্রুলি রাইট উইং সোসাইটি। যে আপনি দক্ষিণ পন্থার বিরুদ্ধাচরণ করতে 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 নিজেই ভেতরে ভেতরে একজন দক্ষিণপন্থী হয়ে উঠেছেন। অন্ধের স্পর্শের মতো বলে শঙ্খবাবুর প্রবাবলি সমর সেন স্মৃতি বক্তৃতা, বা ভুলও হতে পারি, শিশির মঞ্চে একটা বক্তৃতা দিয়েছিলেন, এবং সেটা মানে আজকের ভাষায় বলতে হয় যে ভাইরাল হয়ে গেছিল। না, পরে ওটা একটা চটি বই হয়ে বেরিয়েছিল। সেই অন্ধের স্পর্শের মতো বইটা হচ্ছে এক্ষেত্রে একেবারে একটা কোষ্ঠী পাথর। যে সেখানে উনি বলছেন যে আমি কথা বলতে বলতে আমার শব্দ প্রয়োগের মধ্যে যে ফ্যাসিজম বেরিয়ে আসে, আগে তো লড়াই সেটার সাথে করতে হবে, তারপর দেশ জোড়া, পৃথিবী জোড়া ফ্যাসিজমের সাথে লড়বো। তো আমি বলবো যে এই গয়েটের তো বিখ্যাত কথাই আছে, যে প্রতিদিন দৈত্য মারে একদিন সে নিজেই নিজের অজান্তে দৈত্য হয়ে ওঠে। এক্স্যাক্টলি। মানে আমি বলছি যে এই যে অনেকগুলো মিথ্যে দিয়ে তৈরি যে সমাজ, এবারে যে মিথ্যে দিয়ে সমাজটা তৈরি হবে, কেউ রাজনৈতিক ক্ষেত্রে মিথ্যে বলবেন, কেউ বিনোদন ক্ষেত্রে বলবেন, কেউ সমাজের অন্যান্য ক্ষেত্রে বলবেন। মিথ্যে দিয়ে সমাজের যে চেহারা তৈরি হবে তার কনসিকোয়েন্স তার মতো হবে। এটা একটা এইচবিওতে একটা খুব বিখ্যাত সিরিজ আছে, চেরনোবিল বলে। সেখানে ওই রাশিয়ার চেরনোবিলের ডিজাস্টার নিয়ে ওর সব দারুণ দারুণ সব অভিনেতার অভিনয় করেন। ওই সের্গেইভিচ লেগাসভ, যে আর কি নিউক্লিয়ার সায়েন্টিস্ট যিনি গেছিলেন, তো ওখানে একটা ছোট্ট কথা আছে, দারুণ কথা আছে। সেটা হচ্ছে যে every lies we tell incurs a debt to the truth. Sooner or later that debt is paid. তো আপনার মনে হবে যে আমি আজকে একটা বলে বেরিয়ে গেলাম, আপনার জীবনটাও কেটে যেতে পারে, তাতে লেটার অন আপনার দেশটার যা চেহারা হবে, আপনার রাজ্য, আপনার ঘর, আপনার পাড়া, আপনার পার্ক, আপনার সবকিছুর যা চেহারা হবে, সেটা নিয়ে তখন আর কান্নাকাটি করে লাভ নেই। সো আমি পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হতে না পারি, আমি কোনো ছাত্র রাজনীতি না করতে পারি, আমি দলীয় রাজনীতি না করতে পারি, কিন্তু অবশ্যই একজন শিল্পী হিসেবে, অভিনেতা হিসেবে আমার ভেতরে সবসময় এই একটা সুরাজনীতি চিন্তা কাজ করেছে, এবং আমি সেটা আমার কাজে লাগিয়েওছি।
আমি সেটা আমার ডিসিপ্লিনে লাগিয়েছি, আমি আমার সেটা থিয়েটার যাপনে, রিহার্সালে, অভিনয় করতে গিয়ে, এই যে ধরুন গ্রিন রুমের মধ্যে যে যে ডিসিপ্লিনগুলো আমাদের লাগে, একটা শুটিংয়ে যে ডিসিপ্লিনগুলো লাগে, এই ডিসিপ্লিনগুলো উঠে এসছে। মানে ডিসিপ্লিন তো নিজেদের মধ্যে জারণ করতে হয়। মানে ধরুন একটা দাদা এসে বলে দিল, এই সব নিয়ম মানবি, সেটা শুনেই তো পাখি পড়া ডিসিপ্লিন নয়। এই ডিসিপ্লিনগুলো আমার উঠে এসছে আমার রাজনৈতিক চিন্তা থেকে। এবং সেই রাজনীতিটা, এই সরকারটা ভালো না, ওই সরকারটা ভালো, একে একবার দেখা দরকার, ওকে ছুঁড়ে ফেলা দরকার, এই রাজনীতি নয়। এটা হচ্ছে মানে সমাজের বিস্তৃত যে রাজনীতি, যেখান থেকে আমি আদারাইজেশন কথাটা বলছি। কিন্তু সেখানেও তো এই কথাগুলো যারা ভাববেন বলবেন, যাদের আমরা তথাকথিত কেউ বুদ্ধিজীবী বলি, কেউ ইন্টেলেকচুয়াল বলি, কেউ বিদ্বজন বলি, এখন তো তারাও নেই এবং তাদের প্রতিবাদও নেই। মানে কোথাও তো মানে বিদ্বজনেদের এখন ঠোঙার মতো অবস্থা হয়ে গেছে। মানে যারা লিখেছিল শিরদাঁড়া বিক্রি নয়, তারাও বিক্রি হয়ে গেছে। এই রকম একটা অবস্থা দাঁড়িয়ে, তাদের আমি কিন্তু দোষ দিচ্ছি না, তারা কি করবে বলুন? সবাই তো অনির্বাণ নন, আর সবাই তো এইভাবে ভাবছেন না, আমি কাউকে দোষ দিচ্ছি না। কিন্তু এখন বিদ্বজন বুদ্ধিজীবী ব্যাপারটাই পুরো একেবারে ওয়াশ আউট হয়ে গেছে। এটা অনেক দিন ধরে হয়েছে এবং এটা করাও হয়েছে। কেন বলছেন এটা? এটা না, সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন যদি আমি ধরি, মানে আমি তো তার আগের দেখিনি, কলকাতা শহর দেখিনি। আমি ছাত্রাবস্থার শেষ দিকে 2007 সাল নন্দীগ্রাম, তখন ওই মানে উত্তোলিত মানে কলকাতা দেখেছি সেখান থেকে। সো আমার মনে হয় যে তারপরে 2014 ইজ ভেরি ইম্পর্টেন্ট ইয়ার ফর আওয়ার কান্ট্রি। সেকেন্ড ইউপি এর পর যখন প্রথম এনডিএ গভর্নমেন্ট, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর 2014 সালে ভারতীয় রাজনীতিতে দক্ষিণের কিছু রাজ্য ছেড়ে দিলে, আমি খুব ডিটেল খবর জানি না, আপনারাও বলতে পারবেন, মোস্টলি ওই রাজনীতিটাকেই ফলো করেছে বা চেজ করতে করতে গেছে বা ওটা নিয়েই ব্যস্ত থেকেছে। তার চেহারা আপনি আজকে সমাজে পরিষ্কার দেখতে পাবেন। তো সেইখান থেকে যদি আপনি দেখেন, তারকা থেকে ডেমিগড হয়ে উঠেছে। এভরিওয়ান ইজ ডেমিগড। তো আর একটা হচ্ছে যে তখন একটা খুব এফেক্টিভ পার্টিসিপেশন বা কন্ট্রিবিউশন ফ্রম দ্য সিভিল সোসাইটি। আপনার মনে হয় যে সিভিল সোসাইটি এলো, তারা পার্টিসিপেট করলো, আর যারা রুলার তারা এটা নোট নিল না? আপনার তাই মনে হয়? নোট নিল তো। আচ্ছা, এটার মূল্য আছে, সমাজে এটা গ্রহণযোগ্যতা আছে, লেটস কিল দ্যাট। আমি মনে করি না এটা অটোমেটিক্যালি হয়েছে। আপনি কি তাহলে বলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তারা অনুধাবন করেছিল যে এই বিদ্বজনেরা একটা খুব বড় হাতিয়ার, এবং সেই হাতিয়ারকে ব্যবহার করে বিভিন্ন কারণে, মানে শুধুমাত্র সেই হাতিয়ার ব্যবহার নয়, অবশ্যই যোগ্য নেতৃত্ব ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, অবশ্যই বৈদেশিক শক্তি অনেকে বলেন তাদেরও এখানে লেফট গভর্নমেন্টটাকে ফেলে দেওয়ার একটা ইচ্ছে ছিল, প্রবল ইচ্ছে ছিল। কিন্তু এই বুদ্ধজনের একটা বড় হাতিয়ার, তাই জন্য তারা ক্ষমতাতে এসেই হয় বিদ্বজনেদের ওই ছিটে ফোটা কমিটি যাকে বলেন অনেকে, মানে বিভিন্ন জায়গায় তাদের মাসোয়ারা দিয়ে পোষা, ওইটার কথা আমি বলছি এবং এইভাবে ধীরে ধীরে শেষ করে দিয়ে লাফিং স্টক বা জোকার করে দিল। আমার পক্ষে সেটা বলা সম্ভব হবে না, কারণ অ্যাপারেন্টলি দূর থেকে দেখলে তাই মনে হয় যে সেরকমই একটা হয়েছে। তবে আমি এত লঘুভাবে জিনিসটাকে দেখতে রাজি নই। মানে এখানে সিভিল সোসাইটি, ইন্টেলেকচুয়াল সোসাইটিরও একটা রোল প্লে করার ছিল, তারাও সেটা করেনি। আমি বলছি সাঁড়াশি আক্রমণই হয়েছে। যে রুলার যারা, তারাও চাননি যে এই ফোর্সটা আর কোনোদিন আবার মাথা তুলে দাঁড়ান। আর যে ফোর্সটা, যে সিভিল সোসাইটি, যে ফোর্সটা, যারা কমিটমেন্ট থেকে এই জিনিসটার প্রতি গেলেন, শুধু কিন্তু আমি 2010-11, 2009 লোকসভা বা 2011 বিধানসভার কথা বলছি, আরো বৃহত্তর প্রেক্ষাপটে পরবর্তীকালে আমি বলছি বিজেপির বিরুদ্ধেও যে এগুলো হয়েছে, মানে তাদেরও কিন্তু একটা রোল প্লে করার ছিল। সেটা কিন্তু ওই হোয়াট অ্যাবাউটারিটার কথা আমি বলছি না, তখন বললেন এখন বললেন না কেন, এই নেপোলিয়ানের সময় বলেননি কেন, এই বিগ ব্যাং এর সময় বলেননি কেন, ওই হোয়াট অ্যাবাউটারির কথা বলছি না। আমি বলতে চাইছি যে ক্রমাগত একটা সাইলেন্স করতে 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 আসা হয়েছে, বুঝতে পেরেছেন? আমি আবার বলছি যে এন্টায়ার মানে স্টেট ক্রাফট বা ডিপ স্টেট বলে যে কথাগুলো আছে, জানেন তো, আমাদের থেকে অনেক বেশি খবর রাজনীতির লোকেরা সব রাখে, বুঝতে পেরেছেন? আমরা মনে করি, আর অভিনেতাদের তো বিশেষ করে যখন ইন্টারভিউতে ডাকা হয় তখন একদম মানে সে মঙ্গল গ্রহের জল থেকে শুরু করে সব জানে। কিন্তু খবরের কাগজ পড়ে এই যে ডিপ স্টেট, স্টেট ক্রাফট,
এগুলো যারা জানেন তারা খবর রাখেন যে এখন আমাদের ভারতবর্ষের রাজনৈতিক চরিত্রটা কোথাও দাঁড়িয়ে থাকে না। all the ministers are whole timer, মানে মানে they have their electoral responsibility বছরের প্রতিটা দিন তাদের ভোটের জন্য পরিশ্রম করতে হয়। আপনি যদি সব থেকে বড় উদাহরণ চান, আমাদের দেশের প্রধানমন্ত্রী, হ্যাঁ, প্রতিদিন তাকে ভোটের জন্যই করে যেতে হয়, সেই করে যেতে হয়। এবার আপনি যদি ধরুন বিরোধী, আপনি ধরুন অন্য একটা স্বর, আপনি ধরুন অন্য একটা পার্টি, অন্য একটা রুলার, আপনাকে তো সেটার সাথে ক্রমাগত করতে হবে। তখন বাবা এই বুদ্ধিজীবী এদেরকে এখন সরা, এখন কবিতা গানের সময় নয়, এখন অন্য লড়াই নিয়ে আগে আমাকে এইটা ঠিক করতে হবে। সো ইট হ্যাজ বিকাম লাইক দিস। তো চোখের সামনে 2011 থেকে 2014 থেকে আমি এই সমাজটাকে এরকম একটা চেহারা নিতে দেখেছি, যেটার একটা পার্ট হচ্ছে either silencing the intellectual society or the artist community, or মানে আমি বলবো যে তাদের তরফ থেকেও একটা কি বলবো মানে চয়েস অফ সাইলেন্স কাজ করেছে, আমার নিজেরই কাজ করেছে। কখনো অনুশোচনা হয় যে আমি বললাম না কেন? কোথাও না, কোনো অনুশোচনা। মানে লোরকার কবিতাটার মতো মনে হচ্ছে না তো? আমি ঋতব্রত, আমি বলছি যে আমি যেদিন মনে হবে সেদিন রাজনীতিতে চলে যাব। আমি সেদিন রাজনীতিতে চলে যাবো। আমার সঙ্গে যদি একটাই লোক আসে, যাচ্ছেন না কেন? আমি এটা পারবো না, আমি এটা করতে আসিনি, ইট ইজ ইম্পসিবল। আমার সেই মনও নেই। ভারতবর্ষের পলিটিক্যাল প্র্যাকটিস যেখানে চলে গেছে, আপনাকে যদি কিছু বদলাতেও হয়, তার আগে আপনাকে যে রোলার কোস্টারটার মধ্যে দিয়ে যেতে হবে, এবং আদৌ আপনি কিছু বদলাতে পারবেন কিনা আপনি নিশ্চিত নন, ওতে আমি মরেই যাবো ওটাতে। আমার প্রচন্ড আমি বলছি যে আমরা অভিনেতা তো, পরিচালনা করি, আমরা যে সমস্ত এক্সারসাইজ করে এই অভিনয় পরিচালনা এগুলো শিখেছি, সেগুলো খুব কমপ্লেক্সিটির দিকে ঠেলে। অত কমপ্লেক্সিটি নিয়ে অত একটু এমপ্যাথি, এই চোখে জল চলে এলো, এই মনটা কেঁদে উঠলো, এইগুলো নিয়ে রাজনীতি করা যাবে না ভারতবর্ষে রাজনীতি করতে হলে ইউ হ্যাভ টু রুথলেস লাইক এনিওয়ান এলস, একদম ধরুন মানুষের ভালোই করবেন, কিন্তু সেখানেও আপনাকে একদম কঠিন পাথরের মতো দাঁড়িয়ে থাকতে হবে। আমি মনই ওটা নয়। তাহলে আমার আপনাকে দেখে হয় না, আপনি বলছিলেন ওই বিভিন্ন ধরনের বক্সের কথা, আমরা তো সবসময় চেষ্টা করে, আমাদের মস্তিষ্ক খুব অলস, আপনি তো জানেন সহজাতভাবেই, আমরাও চেষ্টা করি কাউকে কোনো একটা বাক্সতে বন্দি করে আমরা তার মতো করে আমার মতো করে ভাবতে। আপনাকে দেখে বা আপনার এই কাজ কর্ম দেখে, কথাবার্তা শুনে আমার বেশ কিছুদিন ধরে আলবের কামুর কথা মনে পড়ছিল, লেট্রঞ্জের দ্য স্ট্রেঞ্জার। একদম এইসব নাম না, আমি আপনাকে একটা কথা বলি, আলবের কামু তো একটা কথা বারবার বলতেন, যে আমরা প্রত্যেকে বিদ্রোহ করতে চাই, কিন্তু সেটা বিপ্লব হয়ে ওঠে না। কিন্তু কখনো কখনো এরকম হয় যে মানুষটা ঝাড়ু দিচ্ছেন, সেও তার কাজটার মধ্য দিয়ে কোথাও যেন তার যে ভেতরের জমে থাকা ক্ষোভ সেগুলো বেরিয়ে আসে। এই জায়গা থেকে কি আপনি রাজনীতির থেকে আপনার কাজে, বিশেষ করে হুলিগানিজমের গানগুলো শুনে আমার কোথাও মনে হচ্ছে যে সেখানে অনির্বাণ বেরিয়ে আসছে, যে অনির্বাণ বিদ্রোহী, আমি এখনই বিপ্লবী বলছি না, যে অনির্বাণ এই সমাজটাকে চেষ্টা করছে তার মতো করে একটু ঝাঁকিয়ে দিতে। না, একেবারেই না। আমি বলছি যে হুলিগানিজম আমাদের সোসাইটির প্রবলেমটা হচ্ছে, আমরা এত ইনিশিয়ালে থাকি যে আমরা প্রায় আর 1 বছর আগের ব্যাপারগুলো আর মনে থাকে না। হুলিগানিজমের একটা সাম্প্রতিক গানের দল, হুলিগানিজমের 3 ঘোষের গান সম্প্রতি কিছু মাস আগে ভাইরাল হয়েছে। আমি এতদিন ধরে এত থিয়েটারে অভিনয় করেছি, আমি তিতুমিরের চরিত্র অভিনয় করেছি, আমি মেফিস্টো নাটকে হেনরি খফগেনের চরিত্র অভিনয় করেছি, আমি কারুবাসনায় অভিনয় করেছি, আমি অন্যান্য আমি নিজে থিয়েটার ডিরেক্ট করেছি চৌমাথা, সেখানে আমার রাজনীতি আছে। আমি যখন অভিনয় করেছি সেখানে আমার রাজনীতি আছে। আমি থিয়েটার থেকে কিঞ্চিত অব্যাহতি নেওয়ার আগে পর্যন্ত অর্পিতা ঘোষের সঙ্গে রবীন্দ্রনাথের ঘরে বাইরেতে সন্দীপের চরিত্র অভিনয় করেছিলেন। এন্টায়ারলি পলিটিক্যাল প্লে উনি যেভাবে ভেবেছিলেন। তো কাজের গোড়া থেকে মন্দারে নিজের মতো করে রাজনীতি আছে, অথইতে তার মতো করে রাজনীতি আছে, বল্লভপুরকে আমি বলবো না অতটা, কিন্তু কাজের কন্টেন্টের ক্ষেত্রে না হোক, কাজের প্রসেসের ক্ষেত্রে সবসময়ই আমি রাজনৈতিক আমি এবং আমার কলিগ যারা, তাদের রাজনীতিকে জুড়ে নিয়ে কাজ করেছি। আবার এগেন, রাজনীতি কে তৃণমূল করে, কে সিপিএম করে, কে বিজেপি করে নয়, আমাদের নিজস্ব কাজে যে ডিসিপ্লিনগত যে রাজনীতি বা আমাদের শ্রেণী চরিত্রের জায়গা থেকে যে রাজনীতি, এগুলো বোঝানো একটু ডিফিকাল্ট হয়। এনিওয়ে,
তো সেগুলো মেনে নিয়েই কাজ করেছি। হুলিগানিজম কোনো নতুন জিনিস নয়। হুলিগানিজম 15-10-12 বছরের পুরনো বন্ধুদের দ্বারা তৈরি একটা গানের দল, সেখানে নতুন কিছু হবে কি করে? সো এগুলো আমরা সবসময় করে করে এসেছি। ধরুন ব্যান্ড স্টর্মে 4000 লোক ছিল, প্রচুর লোক মোবাইলে ওটা রেকর্ড করে ফেললো, বেরিয়ে গেল। মানে কুণাল ঘোষের নাম আমাদের জুন মাসের জিডি বিড়লার শোতে উচ্চারিত হয়েছে। কুণাল ঘোষের নাম 21শে ডিসেম্বর হুলিগানিজমের প্রথম যেদিন শো হয় 2024-এর 21শে ডিসেম্বর কেসিসিতে, সেখানে উচ্চারিত হয়েছে, ভাইরাল হয়নি, ওদিন হয়ে গেল। বুঝতে পারছেন ভাইরাল জিনিসটা এরকম। অনেকে বলেন এটা কুণাল ঘোষের ভাগ্য, কখন কোথা থেকে তিনি ভাইরাল হবেন তিনি নিজেও জানেন না। আমি আপনাকে একটা শেষ প্রশ্ন করছি, যদিও প্রশ্ন তো আর শেষ হয় না, আরো অনেকক্ষণ চালিয়ে যেতে ইচ্ছে করছে। আমি মূলত এই এপিসোডটা আপনার সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলছি, আমরা চেষ্টা করছি, অনুধাবন করার চেষ্টা করছি আপনার কথা। কোথাও কি মনে হচ্ছে যে আর কিছুদিন বাদে এই সিস্টেমে আপনাকে কাজ করার জন্য, মানে দেখুন অনেকে বলবে আপনি কেন মুম্বাইতে গিয়ে কাজ করছেন না আপনার মতো প্রতিভাধর মানুষ, কেউ বলবেন দক্ষিণ ভারতে চলে যাচ্ছেন না কেন, কেউ বলতে পারেন হলিউডে চলে যাচ্ছেন না কেন, আমি বলবো আপনার ইতালি এবং ফরাসি দেশে যাওয়া উচিত, তাহলে বোধহয় আপনি যোগ্য সম্মান পাবেন। তা আমি এই প্রশ্নগুলো করছি না, কিন্তু কোথাও কি মনে হচ্ছে, প্রথমবার এখানে বলিনি আমাকে যারা সম্মান দিয়েছেন, আপনি যে আমাকে ডেকে পডকাস্ট কথা বলছেন বা এ করছেন, কারা দিলেন সেই সম্মান? আমার বাংলার মানুষ, আমার ভাষাভাষী মানুষ। হঠাৎ করে আমাকে ইটালি ফ্রান্স যেতে হবে কেন? আমি তো আজকে 4টে কথা বলতেই পারছি না। আমার দর্শক, আমার ভাষার দর্শক, আমার মফস্বল গ্রাম শহরে যত মানুষ আমার কাজ দেখেছেন, পছন্দ করেছেন, আমি তো তাদের দ্বারাই নির্মিত। সমাজে শ্বেত সন্ত্রাস চলছে, মানে কোনো বলা নেই কওয়া নেই। ওই পুলিশ মারে না যে একটা ভেজা বস্তা গায়ের উপর দিয়ে লাঠি দিয়ে মারে যাতে লাঠির দাগটা না থাকে, পরের দিন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে যখন যাওয়া যায় আমি বলতেই পারবো না সারা রাত পুলিশ আমাকে গারদে মেরেছে, এখনো মারেনি, কিন্তু লিখিত বা ঘোষিত ভাবে ব্যান না করাটাকে এটার সাথে তুলনা করাই যায়। কার্পেট লাঠি চার্জ যাকে বলে, যে মেরেছি কিন্তু দাগ নেই। সত্যি তাই। কোথাও কি মনে হচ্ছে যে আবার অভিনয় করা, আবার নিজের পরিচালনা করা, এগুলো? আমি তো এটাই কাজ, আমার তো এটাই কাজ। আমি আর কোনদিন কিছু করিনি 15 বছরে, চিরকাল। মনে হচ্ছে না একবার যাই গিয়ে কাউকে বলি, দেখুন এটা তো কাকে বলবো, আমি কাউকে চিনিও না। না ধরুন আমি বলছি, দেখুন এই মুহূর্তে ইন্ডাস্ট্রির যে অবস্থা, এটা কোনো প্রযোজক পারবে না, কোনো তারকা পারবে না, কোনো এমএলএ এমপি, মাননীয় মুখ্যমন্ত্রীও পারবেন না। পারবেন তো একজনই, ফেডারেশনের সভাপতি। হ্যাঁ, তাকে গিয়ে বলতে ইচ্ছে করছে না যে ভাই অনেক তো হলো, এবার আমাকে কাজ করতে দাও? ওই একই কথা বললাম, সেটা হচ্ছে যে ফেডারেশন সভাপতির কাছে অনেকেই গেছেন, ফেডারেশন সভাপতির কাছে আমার যেতে কোনো আপত্তি নেই। যেখানে ডাকবেন, যে অফিস, এক্সিকিউটিভ কমিটি, কমিটি, ওয়ার্কিং কমিটি, কারো কাছে যেতে কোনো অসুবিধা নেই। কিন্তু ওই যেটা বলছেন সেটা আমি বললাম না, 15 বছর 16 বছরের চর্চার সাথে, মানে আপনি ভুল স্বীকারটা সামাজিক মাধ্যমে করতে করিনি। পারেন। আমি কোনো ভুল করিনি, আমি তো দর্থহীন ভাষায় বলছি, আমি কোনো ভুল করিনি। একটা মুভমেন্ট যখন হয়, একটা কনফ্লিক্ট যখন তৈরি হয়, একটা বাদী পক্ষ, একটা বিবাদী পক্ষ থাকে, কারো জয় হয়, কারো পরাজয় হয়। যে পরাজিত সে ভুল হয়ে যায় না, সে পরাজিত। মানে আপনি বলছেন কর্ণের মতো রথের চাকা বসে গেছে? অত বড় অ্যালিগারি বোধ হয় ঠিক হবে না, কিন্তু আপনি হেরে গেছেন মানে আপনি ভুল নন। ফাঁসির মঞ্চে যাওয়ার আগে তো গ্যাব্রিয়েল পেরি থেকে জুলিয়াস ফুচিক থেকে শুরু করে একাধিক ব্যক্তি এটাই বলে গেছেন, স্বয়ং ভগৎ সিংও বলে গেছেন। সুতরাং আপনি এভাবেই থাকবেন, এটাই ঠিক করেছেন? এভাবেই থাকাটা মানে আমার কোথাও তো একটা কষ্ট হচ্ছে। হ্যাঁ হয়, সেটা হয়, তবে আমার জোর হচ্ছে এইটাই, বুঝতে পেরেছেন, যে আমার কাজ যারা দেখেছেন, আমাকে যারা ভালোবেসেছেন, মোস্ট ইম্পর্টেন্টলি আমাকে যারা কাজ শিখিয়েছেন, এবং আমার যারা আমি যে কমিউনিটিটার মধ্যে কাজ করি আর কি, যে আমার যারা সঙ্গী সাথী বন্ধু বান্ধব যারা আছেন, তাদের কাছ থেকেই তো আমি এই জিনিসটা পাই। আমি তো কোনো বই পড়ে বাহ খুব ইন্সপায়ারিং লাগলো এরকম তো নয়,
মূলত আমি যাদের সাথে কাজ করি, আর এতই মানুষের দ্বারা মানে কন্ট্রোলড একটা কাজ আমাদের, থিয়েটার বলুন, সিনেমা বলুন, গান বাজনা বলুন, তারা আমাকে সবসময় এত একটা দেয় আর কি, স্ট্রেংথ দেয়। আমি সেটার উপর থেকে কিছু না কিছু একটা কারণ তো মানে অভিনেতা মূলত আমি অনেকদিন অভিনয় করতে পারছি না, পরিচালনার কাজও করতে অসুবিধে হচ্ছে, তবে চেষ্টা করব নিজের মতো করে, মানে আমার ধারণা যে কমিউনিকেশন, মানে দ্য আর্ট অফ কমিউনিকেশন যেভাবে বদলাচ্ছে, দ্য আর্ট অফ কমিউনিকেশন, দ্য ওয়ে অফ কমিউনিকেশন যেভাবে বদলাচ্ছে, তাতে কমিউনিকেট আমি করতে পারবো। যে প্রথাগতভাবে আমাকে মানুষজন দেখে এসছেন সেইভাবে হয়তো হবে না, কিন্তু কোনো না কোনোভাবে, কোনো নতুন ফর্মে বা কোনো অন্য রকমভাবে কমিউনিকেশন তো আমি চালিয়ে যাবই। এবং মানুষ যদি মনে করেন সেই কমিউনিকেশনের সঙ্গে থাকবেন, তাহলে থাকবেন। তবে আবার একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমি চিরকাল এটাই মেনে এসেছি, সেটা হচ্ছে যদি কিছু কাজই করি, ধরুন 5 মিনিটের একটা কিছু ছোট করলাম, তাহলে কাজের মেরিটেই যেন সেইটাকে নেওয়া হয়, অবস্থানের মেরিটে যেন কাজ না দেখা হয়। ওটা একটা বিরাট গন্ডগোল সৃষ্টি করে, যে মানুষ যে কাজটা করছেন তার থেকে অবস্থানগত জায়গার মূল্য বেশি হয়ে যায়। আর মানুষের মতো ফল্টি স্পিসিসকে অবস্থানের দোহাই দিয়ে উঁচুতে বসানো ভালো কাজ নয়। খুব ভালো বললেন। মেদিনীপুর শহরে 23 নম্বর ওয়ার্ডে 299 বুথে আপনার তো ডাক পড়েছে SIR এ। Yes. ভোট দেবেন তো, মানে যাবেন তো? হ্যাঁ, কেন যাবো না, নিশ্চয়ই যাব। খুব মজার খবর হয়েছে, মানে আমার পড়ে মনে হলো বা কয়েকটা নিউজ টিউজ দেখে মনে হলো যে যেহেতু আমরা SIR নিয়ে গান করেছি, ওটা হচ্ছে আমাদের রক্ষা কবচ। মানে অনির্বাণ SIR নিয়ে গান করেছে, তো অনির্বাণকে লোকে ডাকতে পারে না, মানে SIR তারা ডাকতে পারে না। মানে দেশ জোড়া ধরুন সেকেন্ড রাউন্ড শুরু হয়েছে, আমি পড়ছিলাম মানে 1.67 crore, মানে প্রায় 1,70,70,00,000 লোকের এই সমস্ত সব জায়গায় আমার কত বন্ধু বান্ধবের হিয়ারিং এ ডাক পড়ছে। প্লাস যে ওরা যেটা AI দিয়ে যেটা হয়েছে বানানের, সেখানে একটা ম্যাসিভ কনফিউশন তৈরি হয়েছে। আমার ডাক পড়েছে, আমি যাবো না কেন? অদ্ভুত, মানে খবরের এগুলো, মানে মুখগুলো খুব অদ্ভুত হয়ে যায়। গান গেয়ে রক্ষা হলো না, ডাক পড়লো। গান গেয়ে কবে রক্ষা হয়েছে? গান গেয়ে তো বিপদ বারবার অনেকেরই হয়েছে। আমার একেবারে শেষ সময় চলে এসেছে। আমার ইচ্ছে করছিল না শেষ করতে, আমার মনে হয় আপনাদের অনেকেরই আরো শুনতে ইচ্ছে করছিল, কিন্তু আর বেশি দূর এগিয়ে নিয়ে গেলে ব্যাপারটা তো খুব একটা শোভনীয় হবে না, বিশেষ করে অনির্বাণের ক্ষেত্রে এতটা সময় নিয়েছি। আমরা চাই অনির্বাণ স্বরূপে ফিরে আসুন। আমি কিন্তু আরো একবার বলছি, স্বরূপে ফিরে আসুন, মানে তিনি তার রূপে আবার ফিরে আসুন। আমার খুব ইচ্ছে ছিল যে আজকে এই অনুষ্ঠানে আলবের কামু লেট্রঞ্জেরটা উপহার দেওয়া, দ্য স্ট্রেঞ্জার, কারণ ওখানেই তো সেই বিখ্যাত কথাটা রয়েছে, দ্য ম্যান হু স্ট্যান্ডস অ্যালোন হি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান অন ইউনিভার্স। আমেরিকান সংস্করণে, মার্কিনী সংস্করণে, আর ইউরোপিয়ান ইংরেজি সংস্করণে অন আর্থ। আপনি আপনার মতো করে যুদ্ধ চালাচ্ছেন, আপনার মতো করে আপনি রয়েছেন। আমি একটা পাতি মধ্যবিত্ত লোক, আমি কাজ করে আনন্দ পাই, জাস্ট একটা নিজের চর্চার জীবন থেকে একটা অবস্থান তৈরি হয়ে গেছে ভেতরে ভেতরে আজকের পোলারাইজড সমাজে। এইটুকুই আমার জায়গা। এটা আমাকে কোনো রকমের কোনো আলবের কামুর তো বইটা দেওয়া হলো না, আমি আমারই লেখা বসন্ত উৎসবটা আপনাকে দিচ্ছি, পালক প্রকাশনার। এবং পালক প্রকাশনা আমাকে অনুরোধ করেছিল আপনাকে দিতে, আর আমাদের টাফ টকের পক্ষ থেকে একটা পেন। এবার আমি কিন্তু লিখে দিইনি অনির্বাণকে, কেন জানেন তো? তার কারণ কলেজ স্ট্রিটে যদি আবার সেই বইটা পাওয়া যায়, তখন তো খুব রীতিমতো আমার সম্মান থাকলে সাংবাদিকের অসম্মান হয়, অনির্বাণের অসম্মান হবে। তার কারণ অনেকেই তো একেবারে কিলো ধরে বইয়ে বিক্রি করে দিচ্ছেন বলে অনেকে কান্নাকাটি করছেন। তবে আমি একটা কথা বলি, কেউ যদি কারোর বাড়িতে এত বই হয়, সে যদি বিক্রি করে, এটাও কি খুব একটা বড় বিষয়? এসব নিয়েও তর্ক বিতর্ক হতে পারে। অনির্বাণ, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, খুব ভালো লাগলো। আপনি আপনার মতো করে এগিয়ে চলুন। আর বাঙালি দর্শক, যেখানে বিরোধীরা ক্লিপ, যেখানে দুই সরকারের একটা সমীকরণ আছে, যেখানে আমার মতো আপনার মতো মধ্যবিত্ত লোকেরা
শুধুমাত্র আরশোলার মতো জীবনযাপন করছি, সেখানে অনির্বাণের যা হোক, যেখানে যাক, আমাদের কি? তার কারণ এটা তো আমাদের প্রাপ্য। সবাই তো সবকিছু যোগ্য হয় না, সবাই তো সবকিছু শুনতে পারে, দেখতে পারে, পড়তে পারে না। আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে অনির্বাণের মতো উঁচু মাপে অভিনেতার অভিনয় দেখার আমাদের বোধহয় যোগ্যতায় নেই। নমস্কার।